আচ্ছা, তো আমরা ক্লাসটা শুরু করতে পারি। জি স্যার। আমরা পড়ছিলাম হচ্ছে অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের রাইটিং ওয়ানের জন্য কিছু ব্রিফ কোশ্চেন। অলরেডি আমরা গত ক্লাসের রাইটিং প্রসেস নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের ফার্স্ট ইয়ার বই থেকে পড়ে নিতে বলেছিলাম। তো সবাই নিশ্চয় পড়ছো, তাই তো? জি স্যার, পড়েছি। হ্যাঁ, কোনো জি স্যার। সমস্যা আছে? কোনোটা বুঝতে সমস্যা আছে ব্রিফ কোশ্চেনগুলোর মধ্যে কোনো কিছু? না, না স্যার। আচ্ছা, যেহেতু ফার্স্ট ইয়ারে পড়া আছে, সমস্যা থাকার কথা না, এই জন্য আমরা দ্রুত জাস্ট আলোচনা করে যাব। আজকে মোটামুটি যদি 2-3টা পারি একবার আলোচনা করব, কারণ পার্ট বিতে আমরা এত যাব না। জাস্ট পার্ট এর জন্য আমাদের একটু পড়তে হচ্ছে ব্রিফ কোশ্চেনগুলোকে রিভিশন দেওয়ার জন্য। ওকে, এখন তাহলে আমরা পড়ব হচ্ছে প্যারাগ্রাফ নিয়ে, তাই না? প্যারাগ্রাফ এবং এসে আর রিপোর্ট, এই তিনটা যদি আমরা পারি, দেখি কতটুকু পারা যায়। জাস্ট আমি কিন্তু এগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়াচ্ছি না, কারণ তোমরা জানো কিন্তু, ঠিক আছে তো? হ্যাঁ, নতুন বা পুরনো যারা আছো সবাই একটু বলবা যদি কোনো প্রবলেম থেকে থাকে, হ্যাঁ, কারণ আমি মনে করছি যে তোমাদের এগুলো পড়ানো আছে, এখানে আমি বেশি সময় দিতে যাচ্ছি না, ঠিক তো? জি স্যার। যারা নতুন আছো বিশেষ করে, যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে সেগুলো কিন্তু আমাকে বলতে হবে, ঠিক আছে? এই, স্যার, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা, বাকিরা সবাই দেখতে পাচ্ছ তো? জি স্যার। জি স্যার। দেখা যাচ্ছে। তাহলে মনে হয় তোমার সমস্যা ওখানে, হ্যাঁ, নেটের সমস্যা। তাহলে কলটা আবার কেটে দিয়ে আবার যুক্ত হই। হ্যাঁ, আচ্ছা, তো দেখো, প্যারাগ্রাফ নিয়ে আমাদের একটা বড় ডিসকাশন ছিল। সেখান থেকে আমরা একটু দ্রুত আলোচনা করে যাব। দেখেন, আমাদের 2টা বা 3টা লেকচার দিয়ে আলোচনা করতাম ফার্স্ট ইয়ারে। তো সে আলোচনাগুলো যেহেতু এখানে আমাদের বেশি করা লাগবে না আশা করি। তো প্যারাগ্রাফ নিয়ে তো আমরা জানি যে প্যারাগ্রাফ আসলে কী জিনিস। প্যারাগ্রাফ দিয়ে কি কোনো আসলে রাইটিং আমরা কোথাও ইউজ করি কাজে? প্র্যাকটিক্যাল কাজে কি আমরা প্যারাগ্রাফ ইউজ করি কখনো? বলো তো, কোনো অফিসিয়াল বা কোনো কাজে কি প্যারাগ্রাফ ব্যবহৃত হয়? যেমন না। যেমন লেটার ব্যবহার হয়, রিপোর্ট হয়, তাই না? এসে ব্যবহৃত হয়, তারপরে মেমো ব্যবহৃত হয়, নোটিশ ব্যবহৃত হয়, কিন্তু প্যারাগ্রাফ বলে তো কোনো কিছু কোনো জায়গায় ব্যবহার করি না আমরা, তাই না? তাহলে এটার কাজ কি? এটার কাজ কি? এটা কেন আমরা এটা করে থাকি? এসএকে পুনরুদ্ধ করা। মানে কোনো একটা রাইটিংয়ের, তাই তো, একটা টপিক নিয়ে একটা অংশে লেখা বোঝাতে আমরা মেনলি প্যারাগ্রাফ ব্যবহার করে থাকি। যে একটা এসেতে 4-5টা প্যারাগ্রাফ থাকতে পারে, মানে এক একটা প্যারাগ্রাফ মানে এক একটা বিষয়বস্তু, তাই না? এইভাবে আমরা লেটারেও প্যারাগ্রাফ ইউজ করি, আমরা নোটিশেও প্যারাগ্রাফ ইউজ করি, আমরা প্রেস রিলিজেও প্যারাগ্রাফ ইউজ করি। মানে পরবর্তী যতগুলো রাইটিং আছে, এসে থেকে শুরু করে একদম নোটস মিনিটস থেকে শুরু করে যতগুলো আছে সবগুলোতেই কিন্তু আমরা প্যারাগ্রাফ ইউজ করি। এমনকি আমি যে তোমাদের পড়াচ্ছি, এগুলো কি এক একটা প্যারাগ্রাফ না? এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, তাই না? এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, তারপরে এটা একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ মানে কি? একটা বড় রাইটিংয়ের কি একটা ছোট অংশ, তাই না? একটা পার্ট। তাহলে প্যারাগ্রাফ হচ্ছে কি? একটা বড় রাইটিংয়ের পার্ট। সেটা এসে হোক, সেটা নোটিশ হোক, সেটা মেমো হোক, সেটা রিপোর্ট হোক, সেটা লেটার হোক, প্রত্যেকটা রাইটিংয়ের ভিতরে যেখানে একের অধিক তথ্য থাকবে সেখানে অবশ্যই আমাদের একটা না একটা প্যারাগ্রাফ থাকবে। তাহলে প্যারাগ্রাফ হচ্ছে বড় রাইটিংয়ের একটা অংশ। প্যারাগ্রাফ বলে আলাদা কোনো রাইটিং আসলে নেই, ঠিক আছে তো? কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এখন বলছে দেখো, যে প্যারাগ্রাফ ইজ আ সিরিজ অফ সেন্টেন্সেস। হ্যাঁ, তাহলে প্যারাগ্রাফ হলো কতগুলো সেন্টেন্সের একটা সিরিজ বা কালেকশন বা সংগ্রহ। দ্যাট আর অর্গানাইজড, কোহেরেন্ট অ্যান্ড অল আর রিলেটেড টু আ সিঙ্গেল টপিক। যেটা কোহেশন বা কোহেরেন্স সম্পর্কে আমরা জেনে আসলাম বা আগেও জেনেছি, যে আমরা কিছু সেন্টেন্স নিয়ে কোনো একটা সিঙ্গেল টপিক নিয়ে একটা যে ইউনিট গঠন করব বড় একটা রাইটিংয়ের, এবং সেন্টেন্সগুলো অবশ্যই একটার সাথে আর একটা রিলেটেড হতে হবে এবং অর্গানাইজড হতে হবে। হ্যাঁ, তাহলে অর্গানাইজড ওয়েতে কোহেরেন্টমূলক কিছু সেন্টেন্স নিয়ে আমরা যে একটা পার্ট বা একটা ইউনিট গঠন করি সেটাই হচ্ছে একটা প্যারাগ্রাফ।
বলছে দেখো অলমোস্ট এভরি পিস অফ রাইটিং ইউ ডু দ্যাট ইজ লঙ্গার দ্যান আ ফিউ সেন্টেন্স শুড বি অর্গানাইজড ইন্টু প্যারাগ্রাফ। মানে মোটামুটি প্রত্যেকটা রাইটিংয়েরই মোটামুটি কি আছে, প্যারাগ্রাফ আছে, এবং সেগুলো অবশ্যই অর্গানাইজড হবে, তাই না? সেন্টেন্সগুলোকে আমরা কি করি, প্যারাগ্রাফে অর্গানাইজড করে থাকি। তো প্যারাগ্রাফ হচ্ছে দেখো বলছে কি, ইট ক্যান বি সেড দ্যাট আ প্যারাগ্রাফ ইজ আ ইউনিট অফ রাইটিং ইন আ লার্জার বডি অফ ওয়ার্ক কভারিং ওয়ান টপিক। তাহলে ওয়ান টপিককে কভার করে একটা বড় রাইটিংয়ের একটা ছোট যে ইউনিট হবে সেই ইউনিটটাই হচ্ছে প্যারাগ্রাফ। এখন প্যারাগ্রাফের ভিতরে কী থাকতে পারে, প্যারাগ্রাফস ক্যান কন্টেন ম্যানি ডিফারেন্ট কাইন্ডস অফ ইনফরমেশন। হ্যাঁ, বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকতে পারে। কোনো একটা জিনিস বোঝাতে গিয়ে তার সংজ্ঞা থাকতে পারে, তার ডেসক্রিপশন থাকতে পারে, তাই তো, সেখানে এক্সাম্পল থাকতে পারে, সেখানে কম্প্যারিজন থাকতে পারে। তার মানে একটা প্যারাগ্রাফ কেমন হবে সেটা আসলে টপিকই বলে দিবে। হ্যাঁ, একটা টপিকই বলে দিবে। যেমন আমি যদি বলি ফুটবল অ্যান্ড ক্রিকেট, এটা কি জাতীয় প্যারাগ্রাফ হবে বলো তো? ফুটবল অ্যান্ড ক্রিকেট, কম্পারিজন, হ্যাঁ কম্প্যারিজন অথবা কন্ট্রাস্ট। হ্যাঁ কন্ট্রাস্টও হতে পারে, Contrast. কম্প্যারিজনও হতে পারে, তাই না? এখন যদি তুমি কম্প্যারিজন কখন হবে, যখন তুমি সিমিলারিটি দেখাবা, যখন দুটা বিষয়ের মধ্যে সাদৃশ্য বা মিল আছে এমন কিছু দেখালে তাকে আমরা বলতেছি হচ্ছে কম্প্যারিজন প্যারাগ্রাফ। আর যদি মনে হয় যে না আমি ভিন্নতা দেখাবো তাহলে হচ্ছে কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। আর যদি প্যারাগ্রাফের ভিতরে আমি সাদৃশ্যও দেখাই আবার ভিন্নতাও দেখাই তখন কি বলবো সেটাকে আমরা? কম্পারিজন, হ্যাঁ কম্প্যারিজন কন্ট্রাস্ট প্যারাগ্রাফ হবে, তাই না? তাই বলছে দেখো এর ভিতরে কি থাকতে পারে, ইট মাইট ডেসক্রাইব আ প্লেস, এটা কোনো প্লেসকে ডেসক্রাইব করতে পারে বা ক্যারেক্টারকে ডেসক্রাইব করতে পারে বা কোনো প্রসেসকে ডেসক্রাইব করতে পারে। আবার ন্যারেট আ সিরিজ অফ ইভেন্টস, কোনো একটা ঘটনাকে বর্ণনা করতে পারে। কম্পেয়ার অর কন্ট্রাস্ট টু অর মোর থিংস, দুই বা ততোধিক বিষয়ের মধ্যে কম্প্যারিজন বা কন্ট্রাস্ট করতে পারে। ক্লাসিফাই আইটেমস ইন্টু ক্যাটাগরিজ, ক্লাসিফিকেশন প্যারাগ্রাফ হিসেবে কোনো একটা বিষয়ের বিভিন্ন ক্যাটাগরিতে ক্লাসিফাই করা বোঝাতে পারে। অথবা ডেসক্রাইব কজ অ্যান্ড ইফেক্টস, তাই তো, অথবা কারণ ফলাফল এগুলোকে ডেসক্রাইব করতে পারে। তার মানে এগুলোর উপর ডিপেন্ড করে প্যারাগ্রাফ কিন্তু বিভিন্ন ধরনের হয়। আমি জাস্ট একটু আলোচনা করে যাচ্ছি, তোমরা বিষয়গুলোকে জানো, তাই না? প্যারাগ্রাফ বিভিন্ন ধরনের হয়ে থাকে। এখন মূল কথায় আসি, যদি আমরা একটা প্যারাগ্রাফের স্ট্রাকচারে আসি, একটা প্যারাগ্রাফে কয়টা পার্ট থাকে বলো? একটা প্যারাগ্রাফে কয়টা পার্ট থাকে? তিনটা পার্ট থাকে। কি কি থাকে বলো তো? ইন্ট্রোডাকশন, বডি, Conclusion. হ্যাঁ কনক্লুশন, তাই না? ইন্ট্রোডাকশনে কি থাকে? ইন্ট্রোডাকশনে কি থাকে? Sir, টপিক সেন্টেন্স, টপিক Topic সেন্টেন্স থাকে, তাই sentence. না? হ্যাঁ টপিক সেন্টেন্স থাকে। তাই বলতেছি দেখো যে রিগার্ডলেস অফ দিস কাইন্ড অফ ইনফরমেশন দে কন্টেন মোস্ট প্যারাগ্রাফ। দেখো মোস্ট প্যারাগ্রাফ কি থাকে? আর 3 পার্ট স্ট্রাকচার, ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন। ইন্ট্রোডাকশনের ভিতরে কি থাকে? দ্য ফার্স্ট সেকশন অফ আ প্যারাগ্রাফ ইজ ইন্ট্রোডাকশন হুইচ ইনক্লুডস দ্য টপিক সেন্টেন্স অ্যান্ড এনি আদার সেন্টেন্সেস এট দ্য বিগিনিং অফ দ্য প্যারাগ্রাফ। তাহলে প্যারাগ্রাফের শুরুতে একটা বা দুইটা সেন্টেন্স নিয়ে, তাই তো, টপিকটাকে ইন্ট্রোডিউস করে যে অংশটুকু তাকে আমরা বলতেছি হচ্ছে ইন্ট্রোডাকশন। কারণ কি এই প্যারাগ্রাফ কি করে? গিভ ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আর প্রোভাইড আ ট্রানজিশন, তাই না? বলছে টপিক সেন্টেন্স প্রধানত যখন আমরা বড় কোনো রাইটিংয়ে ইউজ করি তখন ফার্স্ট সেন্টেন্সটা টপিক সেন্টেন্স হিসাবে আগের প্যারাগ্রাফের সাথে প্যারাগ্রাফের মধ্যে একটা ট্রানজিশন যোগ করে বা একটা লিঙ্ক করে দেয়, তাই না? তাই বলছে আর টপিক সেন্টেন্স অ্যাকচুয়ালি ডাজ দ্য ফাংশন অফ ইন্ট্রোডিউসিং দ্য মেইন অর কন্ট্রোলিং আইডিয়া অফ অ্যান এন্টায়ার প্যারাগ্রাফ। মেইন আইডিয়া বা কন্ট্রোলিং আইডিয়া মানে তো আমরা বুঝেছি, তাই না, যে এর আগে ফার্স্ট ইয়ারে যে কন্ট্রোলিং বা মেইন আইডিয়া হলো মানে যে তুমি ফার্স্ট সেন্টেন্সে এমন একটা সেন্টেন্স দিবা বা টপিক সেন্টেন্স হিসাবে এমন একটা সেন্টেন্সকে দিবা বা ইন্ট্রোডাকশন সেন্টেন্স হিসাবে এমন একটা সেন্টেন্সকে দিবা যে সেন্টেন্সটাই বলে দিবে যে তুমি প্যারাগ্রাফের ভিতরে কী কী আনতে পারবা। যদি আমার ফার্স্ট সেন্টেন্স হয় যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, তাহলে তুমি কি এখানে হাউ টু লার্ন ইংলিশ এটা কি এই প্যারাগ্রাফে আনতে পারবা বলো তো? জি না। হ্যাঁ তুমি বলেছো ফার্স্ট সেন্টেন্স হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, অতএব তুমি এই প্যারাগ্রাফে শুধুমাত্র ইংরেজি শেখার গুরুত্ব দিবা, এখানে কিভাবে ইংরেজি শিখতে হয় সেটা বলার দরকার নেই। কিন্তু যদি আমার ফার্স্ট সেন্টেন্স হয় দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ টু ডেভেলপ ইওর ইংলিশ, তাই তো, তোমার ইংলিশ ডেভেলপ করার বিভিন্ন ওয়ে আছে, তখন তুমি কি করবা? তখন তুমি কিভাবে ইংরেজি শিখতে হয় সেটা দিবা, এখানে আর গুরুত্বের কথা আসবে না। তার মানে ফার্স্ট সেন্টেন্সটা তোমাকে কন্ট্রোল করবে, মানে তুমি কি দিবা না দিবা সেটা ফার্স্ট সেন্টেন্স বলবে তোমাকে। অতএব টপিক সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সেন্টেন্স, ওকে, ইন আ প্যারাগ্রাফ। হ্যাঁ, তাই এটা আমরা একটু খেয়াল করবো। দেখো এখানে আমি কিছু টপিক সেন্টেন্স দিয়েছিলাম, যেমন যদি আমি বলি মোবাইল ফোন ইজ আ মডার্ন কমিউনিকেশন টেকনোলজি, তার মানে আমি এই প্যারাগ্রাফে কি লাগাবো, কি যুক্ত করব? শুধু
মডার্ন টেকনোলজি হিসাবে মোবাইল ফোনের কী কী ফিচার আছে আমি শুধু সেইগুলো দেখাবো। তারপর ধরো মোবাইল ফোন হ্যাজ ম্যানি গুড অ্যান্ড ব্যাড ইউজেস, তাহলে আমি এই প্যারাগ্রাফে কী দিব বলো তো? মডার্ন টেকনোলজির কি ফিচার দিব নাকি মোবাইল ফোনের গুড সাইড এবং ব্যাড সাইড দিব? মোবাইল ফোনের গুড সাইড অ্যান্ড ব্যাড মানে সাইড। এখানে শুধু তার খারাপ দিক কি আর ভালো দিক কি সেটা ব্যবহার করব। এবার যদি আমি বলি দেখো ইউজিং মোবাইল ফোন হোয়াইল ড্রাইভিং ক্যান বি ডেঞ্জারাস, তাই তো? ড্রাইভিংয়ের সময় মোবাইল ফোন ব্যবহার করা খুবই ডেঞ্জারাস হতে পারে, তাহলে এই প্যারাগ্রাফে আমি কি দিব? যে স্টুডেন্টরা কীভাবে মোবাইল ফোন ইউজ করতে পারে সেটা দিব? না স্যার। তাহলে কি দিব? ড্রাইভিংয়ের সময় কীভাবে বিপজ্জনক হতে পারে, তাই না? যে যখন একজন ড্রাইভার ড্রাইভ করে তখন যদি সে মোবাইল ফোন ইউজ করে তাহলে কী ক্ষতি হতে পারে সেটা এখানে বর্ণনা করতে হবে। তার মানে আমার টপিক সেন্টেন্স বলে দিচ্ছে যে আমাকে কী করতে হবে। দেখো টপিক সেন্টেন্স কিন্তু ফার্স্ট ইয়ারে ছিল, এখনও আছে, এবং এই কথাটা একটু খেয়াল করবা কারণ তোমার রাইটিং টুতে কিছু বিষয় আছে যেগুলো এই টপিক সেন্টেন্স বোঝার সাথে রিলেটেড, এই জন্য এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবা। এই জন্য আমি আবার একটু রিভিশন করে নিচ্ছি বিষয়গুলোকে, ঠিক আছে? তাহলে টপিক সেন্টেন্স হলো ফার্স্ট সেন্টেন্স দ্যাট কন্টেইনস দ্য কন্ট্রোলিং অর মেইন আইডিয়া। এবার দ্বিতীয় সেকশন হচ্ছে কি বডিকে আরেকটা আমরা কি নামে চিনি বলো তো? বডিকে আরেকটা কি নামে চিনি? প্যারাগ্রাফের বডিকে মনে আছে? ডেভেলপ। হ্যাঁ, ডেভেলপার। স্যার ডেভেলপার আর সাপোর্টিং সেন্টেন্স। হ্যাঁ, সাপোর্টিং সেন্টেন্স বলি আমরা ডেভেলপার্স বলি। হ্যাঁ, সাপোর্টিং সেন্টেন্সগুলোকে আমরা ডেভেলপার বলি। তার মানে যে সাপোর্টিং সেন্টেন্স আমরা বডিতে ইউজ করি সেইগুলোকে কালেকটিভলি আমরা বলি ডেভেলপার্স। কারণ কি ডেভেলপ করছে সে? ওই যে টপিক সেন্টেন্সটাকে ডেভেলপ করছে। হ্যাঁ, তারপরে দেখো দ্য সেকেন্ড সেকশন হুইচ ফলোজ দ্য ইন্ট্রোডাকশন ইজ দ্য বডি। ইট কামস অ্যাট দ্য মিডিল অফ আ প্যারাগ্রাফ অ্যান্ড কন্টেন্স দ্য সাপোর্টিং সেন্টেন্স অফ ডেভেলপার্স হুইচ ডেভেলপ দ্য টপিক সেন্টেন্স, তাই না? টপিক সেন্টেন্সকে ডেভেলপ করে কিভাবে? সেখানে কি করে? ফ্যাক্টস, আর্গুমেন্ট, অ্যানালাইসিস, এক্সাম্পলস অ্যান্ড আদার ইনফরমেশন দিয়ে সে কন্ট্রোলিং আইডিয়াকে ডিসকাস করে। তাহলে বডিতে আমরা বুঝতে পারলাম যে এখানে এমন কিছু সেন্টেন্স দিব যেগুলো টপিক সেন্টেন্সকে অবশ্যই ডেভেলপ করবে বা টপিক সেন্টেন্সকে ডেসক্রাইব করবে। অতএব টপিক সেন্টেন্সের সাথে যায় না, টপিক সেন্টেন্সের সাথে রিলেভেন্ট হয় না এমন কিছু আমরা আনতে পারবো না, তাই না? কারণ দেখো আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম যে গুড রাইটিংয়ের ফিচার হিসাবে, তাই না? গুড রাইটিংয়ের ফিচার হিসেবে আমরা ইউনিটি অফ আইডিয়া পেয়েছিলাম, তাই না? ইউনিটি অফ আইডিয়া পেয়েছিলাম কি না? হ্যাঁ, জি স্যার। তো তোমরা যারা নতুন বা যারা আগের যদি পড়ে থাকো তো ভালো, সবাইকে একটু ওই আগের যে শিটটা দিয়েছি ওটাকে একটু রিভিশন করেছো? জি স্যার। হ্যাঁ, একটু রিভিশন করবা। যদি না করে থাকো অবশ্যই রিভিশন করবা। স্যার আমি এখনো স্ক্রিন দেখতে পাচ্ছি না, শুধু এমনি কথাই শুনতেছি। তাহলে তো সমস্যা। তাহলে তোমার উপর থেকে নিচের দিকে স্ক্রল করে তাহলে হয়তো দেখা যাবে। নেটওয়ার্কের সমস্যা হয়তো বা। হ্যাঁ কিন্তু মানে ফুল তো দেখাচ্ছে নেট স্পিড, তারপরেও দেখতে পাচ্ছি না। তোমার আমিও তো দেখতে পাচ্ছি। আমারও প্রোফাইল দেখতে পারতেছে কিন্তু স্যার ক্লাস দেখতে পারতেছে না। উপর থেকে নিচে আসছে স্ক্রল করতে হবে তাইলে হয়তো বা দেখতে পারবে। আমার ওরকম প্রথমে সমস্যা হয়েছিল। আচ্ছা দেখো, আমার এখানে তো ঠিকই আছে। আচ্ছা তো ঠিক আছে, তাহলে একটু শুনতে থাকো, বাস যেহেতু শীটটা আছে একটু পড়ে নিবা, ঠিক আছে? যদি একটু চেষ্টা করে দেখো আগে কি করা যায়। আচ্ছা স্যার তাহলে শুনতেছি এমনি। আচ্ছা, কনক্লুশন। এবার কি কনক্লুশনটা কি? লাস্ট সেন্টেন্স, সামারাইজ দ্য কনক্লুডিং সেন্টেন্স। যে সেন্টেন্সটা কি করে আমাদের সামারাইজ দ্য মেইন আইডিয়া। হ্যাঁ, আমাদের টপিক সেন্টেন্স এবং বডির সাথে আমাদের লিঙ্কটা হয়েছে কিনা, আমার সাপোর্টিং সেন্টেন্সগুলোকে টপিক সেন্টেন্সকে সাপোর্ট করছে কিনা, বা টপিক সেন্টেন্সকে সাপোর্টিং সেন্টেন্সগুলো বা ডেভেলপারগুলো দিয়ে সেটাকে ডেসক্রাইব ঠিকমতো হয়েছে কিনা, এবং শেষ পর্যন্ত আমি কি সিদ্ধান্তে এসে পৌঁছালাম, এই বিষয়টাকে সামারাইজ করতে আমরা কনক্লুডিং সেন্টেন্স ইউজ করে থাকি। হ্যাঁ, দেখো বলছে কি কনক্লুডিং সেন্টেন্স কী করে? সামারাইজ দ্য কানেকশন বিটুইন দ্য ইনফরমেশন ডিসকাস ইন দ্য বডি প্যারাগ্রাফ অ্যান্ড দ্য প্যারাগ্রাফস কন্ট্রোলিং আইডিয়া অর টপিক সেন্টেন্স। এইটুকুর মধ্যে জাস্ট একটা কানেকশন দিয়ে দেখানো হয় যে এটা ঠিক অথবা ভুল। তো এখানে একটা টপিক সেন্টেন্স একটা প্যারাগ্রাফ লিখেছি, এটা আমি পড়ছি না। দেখো এখন আসি আমরা, তাহলে প্যারাগ্রাফে 3টা পার্ট পেলাম: টপিক সেন্টেন্স বা ইন্ট্রোডাকশন, বডি বা ডেভেলপার্স, আর কনক্লুডিং সেন্টেন্স বা কনক্লুশন। এই তো নাকি? এরপর হচ্ছে একটা গুড প্যারাগ্রাফে কি কি থাকতে হবে। গুড প্যারাগ্রাফে কি কি থাকবে সেটা তো আমরা গত ক্লাসে পড়ে ফেললাম, তাই না? যে একটা গুড রাইটিংয়ে কি কি থাকবে সেগুলোই একটা গুড প্যারাগ্রাফে থাকবে। দেখো ইউনিটি, কোহেরেন্স, কোহেশন, প্রপার অর্ডার, অ্যাপ্রোপ্রিয়েট লেন্থ, কমপ্লিটনেস অফ আইডিয়াস, গ্রামাটিক্যাল আইটেম, প্রপার গ্রামাটিক্যাল আইটেম, তাই না?
তারপর হচ্ছে অ্যাভয়েডিং প্লেজিয়ারিজম, মানে তোমার রাইটিংয়ের ক্ষেত্রে যা যা ফিচার ছিল গুড রাইটিংয়ের জন্য এখানে প্যারাগ্রাফে সেগুলোই এখানে আছে। তো এগুলো নিয়ে আমি আর বেশি কথা বলছি না তাহলে, ঠিক আছে। ইউনিটি তাহলে কার কার ভিতরে থাকতে হবে? 3টা পার্ট আছে। একটা প্যারাগ্রাফের কয়টা পার্ট আছে? 3টা পার্ট। ওই 3টা পার্টের ভিতরে ইউনিটি থাকাটাকেই বলা হচ্ছে ইউনিটি। মানে টপিক সেন্টেন্সের সাথে বডি এবং টপিক সেন্টেন্সের সাথে কনক্লুশন যদি মিলে যায় তাহলে বুঝতে হবে যে প্যারাগ্রাফের ভিতরে ইউনিটি আছে। কেমন দেখো, ইউনিটি ইন আ প্যারাগ্রাফ মিনস দ্যাট দ্য এন্টায়ার প্যারাগ্রাফ শুড ফোকাস অন সিঙ্গেল আইডিয়া। সিঙ্গেল আইডিয়া মানে টপিক সেন্টেন্স। দ্য সাপোর্টিং ডিটেলস শুড এক্সপ্লেইন দ্য মেইন আইডিয়া। এই যে তাহলে সাপোর্টিং ডিটেলস বা বডি প্যারাগ্রাফ কি করতে হবে, মানে ডেভেলপার্স কি করবে, মেইন আইডিয়াকে এক্সপ্লেইন করবে। আর দ্য কনক্লুডিং সেন্টেন্স শুড এন্ড দ্য প্যারাগ্রাফ উইথ দ্য সেম আইডিয়া। এবং কনক্লুডিং সেন্টেন্সেও একই আইডিয়া থাকতে হবে যেটা তোমার বডি বা কনক্লুশনে ইয়াতে টপিক সেন্টেন্সে ছিল। Thus, a unified paragraph present a thought, supports it with adequate details and complete it with a conclusion. তাহলে প্রথমে একটা থটকে প্রেজেন্ট করে মানে টপিক সেন্টেন্সের মাধ্যমে, সাপোর্ট ইট উইথ অ্যাডুকেট ডিটেলস মানে ডেভেলপার্সের মাধ্যমে টপিক সেন্টেন্সকে সাপোর্ট করে, অ্যান্ড কমপ্লিট ইটস উইথ আ কনক্লুশন এবং কনক্লুশনের মাধ্যমে প্যারাগ্রাফটাকে শেষ করে। এই যে একটা ইউনিটি, এই ইউনিটিটা থাকতে হবে। এবার হচ্ছে কোহেশন বা কোহেরেন্স, তাই না? আমরা দেখেছি কোহেরেন্স কি, রিলেশনশিপ অথবা ইউনিটি বিটুইন অর অ্যামং দ্য আইডিয়াস, তাই না? আমরা প্যারাগ্রাফে যে আইডিয়া দিব সেই আইডিয়াগুলো ঠিক হচ্ছে কিনা। ওই যে বললাম তোমাকে বলা হয়েছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ দিতে, তুমি দিচ্ছ হাউ টু লার্ন ইংলিশ, তাহলে কি কোহেরেন্স থাকবে? বলো, কোহেরেন্স থাকবে, তাই না? মানে তোমার বিপরীত সেন্স চলে আসবে। তাই বলছে কোহেরেন্স মিনস ইস্টাবলিশিং আ রিলেশনশিপ বিটুইন দ্য আইডিয়াস প্রেজেন্টেড ইন আ প্যারাগ্রাফ। এইটুকু একটু খেয়াল রাখো, আমি এগুলো পড়তে যাচ্ছি না, তোমরা একটু পড়ে নিবা, এগুলো আশা করি বুঝবা। এবার কোহেশন কি, কোহেশন কি জাতীয়? লিঙ্গুইস্টিক স্ট্রাকচার, তাই না? মানে তার মানে সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে কিনা, গ্রামাটিক্যাল আইটেম ঠিক আছে না, টেন্স ভয়েস ঠিক আছে না, প্রোনাউন রেফারেন্স ঠিক আছে কিনা, এই ব্যাপারগুলো যার মাধ্যমে আমরা খেয়াল করি সেটা হচ্ছে কোহেশন। বলছে কোহেশন ইজ আ টার্ম ইন লিঙ্গুইস্টিক্স দ্যাট রেফার টু হাউ দ্য স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ আ সেন্টেন্স অ্যান্ড টেক্সট ইজ লিঙ্ক টুগেদার টু ক্রিয়েট আ মিনিং, তাই না? এরকম একটা বিষয়টাকে আমরা দেখলাম। দেখো সেন্টেন্সেস অ্যান্ড প্যারাগ্রাফস ফ্লো স্মুথলি অ্যান্ড আর রিটেন ইন দ্য সেম টেন্স। দেখো নির্দিষ্ট টেন্সে লিখতে হবে। মিনিং দ্য পিস অফ রাইটিং অ্যাজ আ হোল ইজ ফ্লুইড অ্যান্ড মেক সেন্স, মানে পুরো এমনভাবে লিখতে হবে যাতে, যেমন আমি যদি এই সেন্টেন্সটা লিখি এটা কি মধ্যে কি কোহেশন হলো? যেমন বললাম আই ওয়াজ ইল অ্যান্ড সো আই উইল নট গো টু কলেজ, এটা কি মিলল? এর সাথে কি গেল? না। আমি এখন অসুস্থ কি না অসুস্থ আমি জানি না, আমি বলেছি আমি অসুস্থ ছিলাম, তা অসুস্থ ছিলা তো আগে ছিলা, তাই এখন কলেজে যাবে না কেন, সেটার সাথে কি সম্পর্ক এখানে? তাহলে দেখো একটা লিঙ্ক হচ্ছে না। যদি আমি বলি কি যে আই অ্যাম ইল, তখন কি জিনিসটা মিলে যাবে, তাই না? কারণ টেন্সগতভাবে পরেরটার সাথে একটা লিঙ্ক আপ চলে এসেছে। অথবা আমি এখানে ইউজ করছি যে হি ইজ ইল অ্যান্ড সো I could not study. দেখো তো এই অর্থটা কি কমপ্লিট হয়েছে? না স্যার। সে অসুস্থ আর আমি স্টাডি করতে পারিনি, তাহলে কেন? কি কাজ করেছিলাম আমি? তাহলে নিশ্চয়ই তার সেবা যত্ন করেছে, তাহলে এরকম কিছু একটা বলতে হতো। শুধু এইটুকু বললে আমার সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না, যে সে অসুস্থ তো আর তুমি যাবে না কেন, তুমি পড়াশোনা করবে না কেন, তখন তোমাকে বলতে হবে ওই কথাগুলো নিয়ে এসে তোমাকে কি করতে হবে, ওই যে কোহেরেন্স ঠিক করতে হবে, কোহেশন অটোমেটিক ঠিক হয়ে যাবে। মানে কোহেশন আর কোহেরেন্স কিন্তু একসাথে চলে, এটা হলো মেইন কথা। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক এগুলো আমি একটু জাস্ট করছি। তারপরে কোহেসিভ ডিভাইসগুলো কী কী হয় প্যারাগ্রাফের অনুসারে, তাই না? কোহেসিভ ডিভাইস বা কোহেসিভ ওয়ার্ডস বা ফ্রেজেসগুলো কেন লাগে? আমরা জানি যে অ্যাডিশনাল ইনফরমেশন দিতে এগুলো লাগে। হ্যাঁ, তারপরে উদাহরণ প্রদান করতে, ফর এক্সাম্পল, অ্যাজ, ফর ইনস্ট্যান্স, স্পেসিফিক্যালি, সাস অ্যাজ, এগুলো ব্যবহার করা হয়। রিপিটেটিভ ওয়ার্ড মানে একই তথ্য বারবার বা একই জাতীয় তথ্য দিতে আমরা এগেইন, ইন আদার ওয়ার্ডস, দ্যাট ইজ, টু রিপিট ইত্যাদি ব্যবহার করে থাকি। কন্ট্রাস্ট বা বিপরীতমুখী তথ্যকে যুক্ত করতে আমরা বাট, ইয়েট, স্টিল, তাই না? দেখো কনভার্সলি, ডেসপাইট, এগুলো ইউজ করে থাকি। কজ ইফেক্টের জন্য আমরা অ্যাকর্ডিংলি, অ্যাজ আ রেজাল্ট, বিকজ, কনসিকুয়েন্টলি, ফর দিস রিজন, এগুলো ইউজ করে থাকি। তো এরকমভাবে আমার যে লিঙ্কিং ওয়ার্ডগুলো থাকে বা লিঙ্কার্সগুলো থাকে সেগুলো প্যারাগ্রাফের টপিকের উপর ডিপেন্ড করে, যে আসলে আমি কী জাতীয় প্যারাগ্রাফ লিখছি তার উপর ডিপেন্ড করে আমার এই লিঙ্কার্সগুলো কিন্তু আসে। তো আমি এখানে কিছু লিঙ্কার্স বা কোহেসিভ ওয়ার্ড দিয়ে দিয়েছি, তোমরা একটু সুন্দর করে দেখে নিবা, মনে থাকবে তো?
স্যার এগুলো কি আমরা মুখস্থ করবো নাকি এমনি রিডিং যদি এর মতো সম্ভব করে হয় পড়বো? মুখস্থ, এগুলো তো প্রয়োজন, ব্যবহার করার জন্য প্রয়োজন, পরীক্ষায় আসুক আর না আসুক এগুলো তো তোমাকে জানতে হবে। অত যদি প্রয়োজন হয় মুখস্থ করতে মুখস্থ করে ফেলবা, তবে মুখস্থটা সমাধান না। আমি আবারও বলছি, মুখস্থ দিয়ে তুমি সর্বোচ্চ সেকেন্ড ইয়ার পর্যন্ত চলতে পারবা, থার্ড ইয়ারে গেলে কিন্তু তোমার মুখস্থ বিদ্যা তোমার গলায় ফাঁস দিয়ে দিবে। অতএব মুখস্থ বিদ্যা তো থাকা ভালো, কিন্তু পুরোপুরি মুখস্থ বিদ্যার উপর ডিপেন্ড করলে তোমার খবর আছে। মনে থাকবে, বোঝো বিষয়গুলোকে, বোঝো যে কি বলতে চাচ্ছে এখানে। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো যেন আমি মাথায় তো মুখস্থ করতেই পারি না। হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে আমি এগুলো এড়িয়ে গেলাম, এগুলো কোয়েশন বা কোয়েসিভের জন্য আমরা পড়িয়েছিলাম এক সময়, সেগুলো তোমাদের বলছে প্রপার অর্ডার কি হবে, এগুলো তো আমরা পড়লাম। অ্যাপ্রোপ্রিয়েট লেন্থ কি হবে, কমপ্লিটনেস অফ আইডিয়া কি হবে, এগুলো হচ্ছে কি গুড প্যারাগ্রাফের এক একটা ফিচার। তো এইটা হলো আমাদের প্রথম শিট। এখানে আমরা তিনটা বিষয় দেখলাম, একটা হলো প্যারাগ্রাফ কি, দ্বিতীয়ত হলো প্যারাগ্রাফের পার্ট কয়টা, তিনটা, আর একটা হলো গুড প্যারাগ্রাফের ফিচারগুলো কি। এই তো ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার আমরা পরবর্তীটা দেখব হচ্ছে প্যারাগ্রাফ কত প্রকার হয়। প্যারাগ্রাফের প্রকারভেদ দেখব, কত প্রকার প্যারাগ্রাফ আছে আসলে। দেখো, টাইপস অফ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের কত প্রকার হয়, কিংবা প্যারাগ্রাফ কত প্রকার হয় আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম, বলো তো। কত প্রকার হয়? মনে নাই স্যার, আমি কি বলেছিলাম বলবা যে স্যার অনেক প্রকার হয়? স্যার অনেক মোট 400 প্যারাগ্রাফ। এর নির্দিষ্ট কোনো অনেকগুলো ছিল কিন্তু নির্দিষ্ট কোনো কাউন্টেবল নয়। হ্যাঁ, এর কোনো নির্দিষ্ট কোনো প্রকারভেদ আছে বলো? না স্যার। এর নির্দিষ্ট কোনো প্রকারভেদ নেই, অনেক প্রকার আছে। এর কাজের উপর ডিপেন্ড করে 14, 15, 20, 25 অনেক প্রকারের প্যারাগ্রাফ আছে। ঠিক আছে তো। তো দেখো, এখানে আমি মোটামুটি কয়েক প্রকার দিয়েছি। এখানে বলছে দেখো, বলছে দেয়ার আর অ্যান ইনফাইনাইট নাম্বার অফ প্যারাগ্রাফস। ইনফাইনাইট মানে কি, এই শব্দটা দিয়ে কি বোঝায়? ইনফাইনাইট মানে কি? অসীম অগণিত, অগণিত বা অসীম বা অসংখ্য। অগণিত। দেখো, আমরা প্রথমে প্যারাগ্রাফের সংজ্ঞাটা দিয়েছি, যেটা আমরা আগে পড়েছিলাম। তার বললাম বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ রয়েছে, বিশেষ করে কিসের উপর ডিপেন্ড করে, ডিপেন্ডিং অন দ্য টপিকস অ্যান্ড ফরম্যাট। তাই তো, কোনো প্যারাগ্রাফ টপিকের উপর ডিপেন্ড করে যে কী বিষয় বা কীভাবে আলোচনা করছো, আর অনেকটা আবার ফরম্যাটের উপর ডিপেন্ড করে, তাই না, যে কোন ফরম্যাটে তুমি আলোচনা করছো। সুতরাং এখানে নির্দিষ্ট করে বলা মুশকিল যে কত প্রকারের প্যারাগ্রাফ আছে। তো আমি এখানে টোটাল দেখো এটসেট্রা দিয়েছি, 14 প্রকার দেওয়ার পরেও আবার এটসেট্রা দিয়েছি, তার মানে অনেক প্রকারের আছে। তো এর ভিতরে আমি একটা কথা তোমাদেরকে বলেছিলাম ফার্স্ট ইয়ারে, যে প্যারাগ্রাফ প্রধানত দুই প্রকার, তাই না? যদি আমরা বলি প্যারাগ্রাফ প্রধানত দুই প্রকার, ন্যারেটিভ আর ডেসক্রিপটিভ। আর ডেসক্রিপটিভ। এবার ডেসক্রিপটিভে যা আছে সবই ডেসক্রিপটিভের প্রকারভেদ, এগুলো যা আছে সব ডেসক্রিপটিভের প্রকারভেদ। কারণ কি, ন্যারেটিভের ভিতরে কি থাকবে, একটা কাহিনী, একটা স্টোরি থাকবে, তাই না, Story. একটা ক্রনোলজিক্যাল একটা স্টোরি থাকবে, মানে ধারাবাহিক একটা গল্প থাকবে। এবং ন্যারেটিভ প্যারাগ্রাফ প্রধানত হয়ে থাকে পাস্ট টেন্সে, কারণ ঘটনাটা হয়ে গেছে যেটা, সেটা তুমি ন্যারেট করতেছো। যেমন হচ্ছে জার্নি বাই ট্রেন, তাই না, মাই ফার্স্ট ভিজিট, মানে মাই ফার্স্ট ডে অ্যাট কলেজ, অথবা মাই ভিজিট টু আ বুক ফেয়ার, ঠিক আছে, মাই ফার্স্ট জার্নি বাই এয়ার, এরকমভাবে যেগুলো, সেগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে একটা ধরনের গল্প টাইপের, মানে আমি কি কি করেছি, কোথায় কি করলাম, একটা ধারাবাহিক একটা ব্যাপার থাকবে। হ্যাঁ, আর ডেসক্রিপটিভ হচ্ছে যেখানে কোনো গল্প কাহিনী থাকবে না, কিন্তু কোনো কিছুকে একটা বর্ণনা করা হবে। এই বর্ণনা মানে হচ্ছে একটা ছবি আঁকার মতো করে ডেসক্রাইব করা হবে, তাই তো। সেটা আসলে কি জিনিস সংজ্ঞায়িত করা হতে পারে, এবং সংজ্ঞা দিতে গিয়ে সেইটাকে বোঝানোর জন্য আরও বিভিন্ন ধরনের এক্সাম্পল নিয়ে এসে ওটাকে আমরা আমাদের কাছে বোধগম্য করবো। তার মানে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, তাই তো, হাউ টু লার্ন ইংলিশ, হাউ টু মেক আ কাপ অফ টি, আ বুক ফেয়ার, তাই তো। তারপর হচ্ছে মনে করো কি বলবো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো এই যে এইগুলো কি, সবই কি ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ না? কারণ আমি কোনো কিছু ডেসক্রাইব করছি। হাউ টু মেক আ কাপ অফ টি, এটা কি জাতীয় প্যারাগ্রাফ হবে, ন্যারেটিভ না ডেসক্রিপটিভ? ডেসক্রিপটিভ। হাউ টু মেক আ কাপ অফ টি, কিভাবে একটা চা তৈরি করতে হয়, এটা একটা ডেসক্রিপটিভ। তাহলে এখানে কোনো গল্প কাহিনী নেই, কিন্তু ওখানে কি আছে, যে আমরা একটা জিনিস কিভাবে প্যারাগ্রাফ হিসেবে পড়েছিলাম না স্যার? বলো বলো। আর্টিস্ট কাপ অফ টি, এটা স্যার প্রসেস প্যারাগ্রাফ হিসেবে পড়ছিলাম না? আমি তো বলছি ওগুলো তো সব এই ডেসক্রিপটিভের মধ্যে, আমি দুটার মধ্যে বলছি তোমাকে আপাতত, বলছি ন্যারেটিভ আর ডেসক্রিপটিভ, এই দুটার মধ্যে কোনটা হয়, ঠিক আছে তো? জি স্যার। হ্যাঁ, বাকি এই যে সবই তো এর ভিতরে আছে। হ্যাঁ, এই যে প্রসেস আছে, এগুলো সবই কি ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। আমি বলছি যে প্যারাগ্রাফ প্রধানত কয় প্রকার,
দুই প্রকার। দুই প্রকার। দুই প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে ন্যারেটিভ আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ। এখন Descriptive। ডেসক্রিপটিভের মধ্যে ডেসক্রাইব তুমি কিভাবে করছো তার উপর ডিপেন্ড করে, বা কি উদ্দেশ্য করছো তার উপর ডিপেন্ড করে আরো বিভিন্ন ধরনের নাম হতে পারে। এই মেইনলি সবচেয়ে সহজে পার্থক্য করা যায় হচ্ছে ন্যারেটিভ প্যারাগ্রাফটা, যার ভিতরে কি আছে, একটা গল্প কাহিনী আছে, আর বাকিগুলো সব হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের মধ্যে পড়ে। এখন দেখো এখানে আমরা যদি একটু রিডিং দিয়ে বলছি, ন্যারেটিভ প্যারাগ্রাফ, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, এক্সপোজিটরি প্যারাগ্রাফ, হ্যাঁ, পার্সুয়েসিভ আর আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ, কম্প্যারিজন প্যারাগ্রাফ, কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, কম্প্যারিজন আর কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, কজ ইফেক্ট প্যারাগ্রাফ, লিস্টিং প্যারাগ্রাফ, এক্সাম্পল প্যারাগ্রাফ, ডেফিনিশন প্যারাগ্রাফ, ক্লাসিফিকেশন, প্রসেস অ্যান্ড প্রবলেম সলভিং প্যারাগ্রাফ সহ আরও বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ থাকতে পারে। তাহলে ন্যারেটিভ প্যারাগ্রাফ তো আমরা দেখলামই যে কি থাকে, আর ন্যারেটিভ প্যারাগ্রাফ ইজ আ টাইপ অফ প্যারাগ্রাফ ইন হুইচ আ স্টোরি ইজ টোল্ড অর আ সিরিজ অফ ইভেন্টস আর ন্যারেটেড ইন ইংলিশ, তাই না? এটা যেমন হচ্ছে আ জার্নি বাই ট্রেন আই হ্যাভ রিসেন্টলি মেড, ভিজিটিং আ বুক ফেয়ার, আ সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট আই হ্যাভ সিন। এটা হচ্ছে কি আমাদের ন্যারেটিভ প্যারাগ্রাফ। এবার ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ কি বলছে, আর ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ ইজ আ প্যারাগ্রাফ হুইচ কালারফুলি ডেসক্রাইব আ পার্সন, প্লেস অর থিং। কালারফুলি মানে হচ্ছে আকর্ষণীয়ভাবে, বোধগম্যভাবে, তাই তো, ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কোনো কিছুর ছবি অঙ্কন করা, মানে আমার সামনে ওয়ার্ড পিকচার তৈরি করাটাই হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। এবং ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে আমরা কি করি দেখো, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে কি কাজ হয় বলছে, ইন অর্ডার টু প্রোভাইড দিস ভিভিড ডিটেল দ্য রাইটার মাস্ট ইউজ ল্যাঙ্গুয়েজ দ্যাট আপিল টু দ্য রিডার্স 5 সেন্সেস। আমাদের সেন্স কয়টা জানো? পাঁচটা। এবং এই 5টা সেন্স যখন কোনো কবিতাতে কাজ করে, আমরা সেই কবিতাকে কি কবিতা বলি জানো? সেন্সুয়াস, তাই তো। সেন্সুয়াস কবিতা আমরা ফার্স্ট ইয়ারে পেয়েছিলাম কোনটা? ওড টু অটাম, তাই তো। পয়েট অফ সেন্সুয়াসনেস বলা হয় কাকে? জন কিটস। হ্যাঁ, তাহলে ওই রকম ভাবে, তাহলে ওখানে যেমন অটামকে ডেসক্রাইব করা হয়েছে, ওটা একটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ বা ডেসক্রিপটিভ পয়েম। এরকম ভাবে আমরা আমাদের, যেমন হচ্ছে রেইনি ডে, তাহলে আমরা একটা রেইনি ডেকে যখন ডেসক্রাইব করব তখন সেটা আমার কাছে কেমন লাগে, সেটা কীরকম, তাই না, ওই দিনে কী হয়, তাই না, আমার শীত লাগে না, ঠান্ডা লাগে না, ভালো লাগে না, মন্দ লাগে, ইত্যাদি বিষয় নিয়ে আমি ডেসক্রাইব করবো। একইভাবে ফ্লাডস ইন বাংলাদেশ, মাই বেস্ট ফ্রেন্ড, এগুলো সবই হচ্ছে কি ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। তা আমি একটা প্যারাগ্রাফ দিয়ে দিয়েছি, তোমরা আবার একটু রিভিশন দিয়ে নিবা। এক্সপোজিটরি মানে কি জানো? কোনো কিছু কি করা, এক্সপোজ করবে। এক্সপোজ করা মানে হচ্ছে কাউকে কোনো কিছু ডেসক্রাইব করে বলে ধরা। কোন কথা? আচ্ছা, একটু মিউট রাখো। ঐশী একটা বই কিনছে, ইংলিশ বই, এই বইটা খুব ভালো, ইংলিশ একদম বেসিক থেকে, মানে সবই আছে এই বইতে, 500 টাকা দাম, একদম সবই আছে। আচ্ছা, তাই বলছি দেখো যে এক্সপোজিটরি মিনস ইন্টেন্ট টু এক্সপ্লেইন অর ডেসক্রাইব সামথিং। হ্যাঁ, তাহলে হচ্ছে ইন্টেন্ট টু এক্সপ্লেইন অর ডেসক্রাইব সামথিং, এটাও তাহলে এক ধরনের ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। কিন্তু এর কাজ হলো কি, কোনো একটা বিষয় সম্পর্কে তোমার কাছে একটা ব্যালেন্সড ভিউ প্রদান করা। ব্যালেন্সড ভিউ মানে হচ্ছে যে মানে কি বলবো এখানে, যেমন আমরা অফ স্টাডি পড়েছিলাম না ফার্স্ট ইয়ারে, অফ স্টাডি পড়েছিলাম। হ্যাঁ, অফ স্টাডি যেটা পড়েছিলাম ওটা এক ধরনের ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, সাথে সাথে এক্সপোজিটরি প্যারাগ্রাফ। কারণ ওখানে কি করছে, স্টাডির তিনি কি শুধু উপকারিতাই দেখিয়েছেন? বলো তো। না স্যার, অপকারিতা, মানে তিনি আমাদের কাছে এক্সপোজ করেছেন, তাই না, আমাদেরকে জানিয়েছেন বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে বা বিভিন্ন সেন্টেন্স দিয়ে, বিভিন্ন দিক দিয়ে, যে স্টাডির উপকারিতা কি, কোন স্টাডির খারাপ, কোন স্টাডি ভালো, কারা বই স্টাডি পছন্দ করে, কারা করে না, কোন জাতীয় বই পড়া উচিত, কোনগুলো পড়া উচিত না, কোন স্টাডি বা কোন সাবজেক্ট আমাকে কীভাবে উপকার করে, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে কি এক্সপোজিটরি প্যারাগ্রাফ। হচ্ছে ইট ডাজ নট সেট আউট টু প্রুভ আ পয়েন্ট, জাস্ট গিভ আ ব্যালেন্সড ভিউ অফ ইটস সাবজেক্ট ম্যাটার, তাই না। এখন তিনি আমাদেরকে ব্যালেন্সড একটা ভিউ দিয়েছেন, নেগেটিভ পজিটিভ বিষয়গুলোকে তুলে ধরে তিনি আমাদেরকে দেওয়ার চেষ্টা করে। বলছে দিস কাইন্ড অফ প্যারাগ্রাফ ইজ লাইক নন ফিকশন রাইটিং। তাহলে ওই যে অফ স্টাডি কি ছিল, ফিকশন নাকি নন ফিকশন ছিল? নন ফিকশন রাইটিং। বলছে in fact an expository paragraph is made of writing in which the purpose of author is to inform, explain, describe or define his or her subject to the reader. এখানে মোটামুটি আমরা এক্সপোজিটরি প্যারাগ্রাফ, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এগুলো দেখতে পারি। তাতে এনভায়রনমেন্ট পলিউশন কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, এর থেকে মুক্তির উপায় কি, ইত্যাদি বিষয় নিয়ে আমরা এক্সপোজিটরি প্যারাগ্রাফ লিখতে পারি। এবার হচ্ছে আর্গুমেন্টেটিভ বা পার্সুয়েসিভ প্যারাগ্রাফ হচ্ছে কি, কাউকে কোনো কাজ করতে কি করা, পার্সু করা মানে কি, হ্যাঁ, মানে কনভিন্স করে ফেলা, নাকি তাকে আমি মানে এমনভাবে বোঝাবো যাতে সে আমার কথাটা মেনে নেয়, ব্যাপারটা এরকম। তাহলে আর্গুমেন্টেটিভ বা পার্সুয়েসিভ মানেই হলো
যে আমি তাকে এমনভাবে বোঝাবো যে সে আমার কথাটা মেনে নিবে বা আমি যেটা বলবো সেটা গ্রহণ করবে, মানে তাকে কনভিন্স করা। তাহলে সেই উদ্দেশ্যে যখন আমি, এই যে একটা ফরম্যাট, কিন্তু একই প্যারাগ্রাফ আমরা ভিন্ন ভিন্ন নামে চিনতে পারি, একই নাম কিন্তু দেখা যাচ্ছে সেটা আর্গুমেন্টেটিভও হতে পারে, সেটা পারসুয়েসিভও হতে পারে, তাই না? তারপর সেটা হচ্ছে আমাদের এক্সপোজিটরিও হতে পারে। তাই বলছে অ্যান আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ অল্টারনেটিভ কল্ড অ্যাজ পারসুয়েসিভ প্যারাগ্রাফ ট্রাইস টু কনভিন্স দ্য রিডার। দেখো এটা একটু খেয়াল করবা, কনভিন্স দ্য রিডার কী বিষয়ে কনভিন্স করে? দ্যাট আ পার্টিকুলার পয়েন্ট অফ ভিউ ইজ ওর্দি অফ কনসিডারেশন, যে একটা বিষয় রয়েছে, যে বিষয়টা আমি রিডারকে বলতেছি যে আপনার এই বিষয়টা নিয়ে একটু ভাবা উচিত। তো এইভাবে। এবং আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফে কি থাকে দেখো, আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফস আর রিটেন অ্যাজ ইফ দ্য রাইটার ইজ অ্যাটেম্পটিং টু কনভিন্স দেয়ার অডিয়েন্স টু অ্যাডাপ্ট আ নিউ বিলিফ অর বিহেভিয়ার, মানে রাইটার যা বিশ্বাস করে, যেন রিডার আশা করতেছে যে তার রিডারেরাও, মানে রাইটার আশা করতেছে রিডারেরাও সেই রাইটারের মতামত মেনে নিবে নাকি, এরকম একটা বিষয়। বিশেষ করে মোটিভেশনাল যে বইগুলো পাওয়া যায়, মোটিভেশনাল বইটাই পড়ো দু একটা, বাজারে তো অনেক পাওয়া যায়। জি স্যার। কিভাবে আচ্ছা, ভালো রিচ এখন ভালো লাগে, হ্যাঁ উইংস অফ ফায়ার। ইরিটেটিং লাগে। হ্যাঁ ইন্টারেস্টিং লাগে। না স্যার, ইরিটেটিং লাগে কেন কেন আমার। কেন? স্যার দ্য মাস্টারি অফ ইমোশন এই কি বইটা জানিস? অনেক ভালো স্যার। মোটিভেশনাল কথাগুলো এখন আর খুব একটা ভালো লাগে না। ভালো লাগে না না? ও তাই। মোটিভেশনাল বইগুলোর একটা প্রবলেম হলো তারা যা বলে তা অনেক সময় গ্রহণ করার মতো না, বা করা যায় না আসলে। এটা হচ্ছে আইডিয়াল। মোটিভেশনাল স্পিকিং মানেই হচ্ছে আইডিয়াল কথাবার্তা বলা, ঠিক আছে? যে আইডিয়ালিটি সহজে মেনটেন করা সম্ভব না, এমনকি যে ব্যক্তি লিখেছে সেও হয়তো এমনটা মেনটেন করতে সক্ষম হয়নি, কিন্তু আমাদেরকে কি করে, একটা পজিটিভ থিঙ্কিং দেয়। একটা আইএলসের রিডিং পড়তে গিয়ে এমন একটা 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 প্যারাগ্রাফ পেয়েছিলাম, একটা প্যাসেজ পেয়েছিলাম, সেখানে আছে যে যত বেশি মোটিভেশনাল স্পিকার বা যত বেশি মোটিভেশনাল বই, তত বেশি মানুষ কনফিউজড, ঠিক আছে? তো তত বেশি মানুষ ডিমোটিভেটেড। কারণ আজকে একটা মোটিভেশনাল বই আসলেই স্যার। সে একটা কথা বলবে, পরের দিন আর এক মোটিভেশনাল স্পিকার বা বই আর একটা কথা বলবে, দিয়ে তুমি নিজেই কনফিউজড হয়ে যাবে। 900 টাকা দিয়ে 4-5টা বই কিনলাম, আরো 2টা কিনতে হবে। হ্যাঁ, তাই জন্য মোটিভেশন আমি এখন আর মোটিভেশন ইনসাইড অফ ইউ। মোটিভেশন তোমার ভিতর থেকে আসতে হবে, তাহলে সে মোটিভেশন কাজ করবে, অন্যথায় কাজ করবে না, ঠিক আছে? মোটিভেশন নিজের ভিতর থেকে স্যার আপনি কি আইএলটিএসও করছিলেন? হ্যাঁ আইএলটিএস দিয়েছি, 2-3 বার দিয়েছি। ও আচ্ছা। আপনার পয়েন্ট কত আসছে? পয়েন্ট 7.5। স্যার অনেক তো। অনেক। আচ্ছা জি স্যার। গত বছর যারা ফার্স্ট ইয়ার আমার সাথে যারা পড়ছে তাদের জানার কথা নাকি? জি স্যার। স্যার আমি একটা কথা বলবো মোটিভেশনাল থেকে। হ্যাঁ বলো বলো শুনি। স্যার আমি একটা ফ্রিল্যান্সিং কোর্সের এক্সাম দিতে গেছিলাম। আচ্ছা। তো ওই এক্সাম হলে একটা স্যার আমাকে বলছিল যে তুমি যদি ভুঁইতে মানে জমিতে যদি আবাদ ভালোভাবে না করো, আগাছা যদি দমন না করো, তাহলে তুমি কিভাবে ভালো ফসলের আশা করো? বা ভালো ফসলের আশা করতে হলে অবশ্যই জমি ভালোভাবে চাষ করতে হবে। তো লেখাপড়ার ক্ষেত্রেও ঠিক এমন, তুমি যদি ভালো লেখাপড়া না করো, তুমি ভালো কিছু কিভাবে প্রত্যাশা করো? হ্যাঁ এটা এটা কথা তো এটাই। হ্যাঁ কথা তো এটাই, তাই না? সেটা শুধু পড়াশোনা কেন, সব কিছু সব ক্ষেত্রেই তো এটা না। তুমি যদি ভালো, সব ক্ষেত্রে তুমি যদি রান্না ভালো খেতে চাও, তাহলে তোমাকে ভালো রান্নার ম্যাটেরিয়াল দিতে হবে, তা নাহলে তুমি কি সুস্বাদু খাবার পাবা? বলো, প্রসেসিং ভালো থাকতে হবে। এখন তুমি যদি মনে করো যে তুমি বাজারে গেছো একটা ভালো ড্রেস কিনবা, অবশ্যই তোমাকে ভালো ড্রেস কিনতে হলে তো ভালো ম্যাটেরিয়ালস বা টাকা পয়সা দিতে হবে, তোমাকে ভালো ড্রেস দিবে। অতএব প্রত্যেকটা জায়গাতেই তুমি ভালো কিছু পাইতে হলে তোমাকে ভালো কিছু দিতে হবে। আর এটা জানে না কে বলো তো? তোমার এই যে এখন যে 73 জন ক্লাসে আসছো, মানে 72 জন আছো, যে তো তোমরা কি স্বীকার করো যে সফলতার একটা শর্টকাট ওয়ে আছে? না স্যার, কোনো শর্টকাট ওয়ে নাই। কে 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 মনে করে না যে শর্টকাট ওয়ে নাই? কে কে মনে করে না যে শর্টকাট ওয়ে নাই? হাত তোলো। আমি স্যার। হ্যাঁ দেখি কতজন হাত তোলে। 73-এর জন্য 30 জন। আচ্ছা 30 জন হাত তুলেছে। ওয়ে আছে যদি আপনি উল্টা পথে যান।
হ্যাঁ মানে ওই যে অপু ভাইয়ের মতো আর কি হুম কি টিকটক বলছেন? করবেন এগুলো করলে তাহলে সফলতা আসবে, কিন্তু ওগুলো তো সবার দ্বারা পসিবল না ওগুলো সফলতা না, সফলতাগুলো না। তাও তো শর্টকাট না, ওটাতেও হ্যাঁ অনেক খাটুনি আছে। ওটাও শর্টকাটও না। ওটাকে আবার আমরা সফলতা বলতে পজিটিভিটি থাকতে হবে ভিতর, হ্যাঁ পজিটিভিটি থাকতে হবে, সফলতা সবসময় পজিটিভিটির সাথে চলে। এখন এই ভাইরাল স্যার মোটিভেশন দিয়ে কি আর সফলতা হয়? হ্যাঁ মোটিভেশনাল দিয়ে তো সফলতা হলে তাহলে তো সব কনসিস্টেন্সি হ্যাঁ এটাই তো বাদ স্যার। দিয়ে এইগুলো বই বাদ দিয়ে শুধু মানুষ মোটিভেশনাল বই পড়তো, হ্যাঁ তাহলে হয়ে যেত। ওগুলো দিয়ে হয় না। ওই জন্য বলে মোটিভেশন মাস্ট কাম ফ্রম ইনসাইড। এটা নিজের মোটিভেশন নিজে বুঝতে হবে, কিছু এর পিছনে কিছু করা নাই। তাহলে দেখো তোমরা সবাই জানো যে শর্টকাট কোনো ওয়ে নাই, কিন্তু তোমরা তো শর্টকাট ওয়েটাই ফলো করার চেষ্টা করো সবাই। স্যার প্রশ্ন উত্তরটা একটু ছোট করা যায় না? স্যার যদি শুধু আমি সামারি পড়ি তাহলে ভালো রেজাল্ট করা যাবে? স্যার আমি যদি 30 মিনিটের মধ্যে ব্রড কোর্সে না লিখতে পারি আমি কি ভালো মার্ক পাবো? স্যার আমি যদি কোটেশন না দিই স্যার কি আমাকে ভালো মার্ক দিবে? এই প্রশ্নগুলো করা মানে কি বলো? শর্টকাট খোঁজা। একজন কোটেশন, তুমি তো এই প্রশ্নের উত্তর তো তোমার কাছে আছে যে একজন 5টা কোটেশন দিয়েছে আর তুমি কোটেশন দাওনি, স্যার কাকে বেশি মার্ক দিবে? একই জিনিস লিখছো, যে দিছে তাকে একই জিনিস লেখার ভিতরে একই, কিন্তু কোটেশন একজন 5টা দিয়েছে আর তুমি কোনো কোটেশন দাওনি। তুমি তো নিজেই বুঝতে পারতেছো যে আমার থেকে যে বেশি কোটেশন দিয়েছে সে ভালো মার্ক পাবে, তাই না? এবং তোমাদের তো খাতা দেখলামই, খাতা দেখায় তোমাদের কিছু কিছু দেখাইছিলাম না আমি? ফার্স্ট ইয়ারের খাতায় তো আমি দেখছি, জি স্যার দেখলাম কি লিখছে বোঝাই, ভালো লেখায়নি, কোটেশন নাই, নাই। হ্যাঁ আবার কেউ কেউ তো মোটামুটি সুন্দর করে হাতের লেখা সুন্দর করে লাইন টাইন টেনে কি সুন্দর কালার পেন ইউজ করে লিখে দিয়েছে, মনে করলো স্যার মনে হয় চোখে মুখে দেখেই প্রেমে পড়ে যাবে। হ্যাঁ ব্যাপারটা এরকম, কিন্তু পড়াশোনার বাহ্যিক চেহারা তো এক জিনিস না। হ্যাঁ তো এইরকম ব্যাপারটা। তো যাই হোক, যেটা আসছিলাম তোকে এবার তাহলে চলে আসি যে এই যে কনভিন্স করা। হ্যাঁ স্যার একটা হ্যাঁ বলো। হ্যাঁ বলো, কেউ কিছু বলতে? স্যার আমরা স্যার অনেকে আছি এমনি ইংলিশ পারি কিন্তু বলতে পারি না। আপনি তো আইএলটিএস করছেন, অনলাইনে কি আইএলটিএস কোনো ব্যাচ শুরু করার প্ল্যান আছে? ওটা করলে ভালো হয় আর কি, আমরা জয়েন হতাম। আমি তোমাদের নিয়েই বিপদে আছি গো। ঠিক আছে, তো তোমাদের এই একাডেমিক পড়াতে গিয়ে আমার টাইম শেষ, আর অন্য কিছু করার ইচ্ছা নেই। ঠিক আছে, যদি কখন ইচ্ছা থাকে তো তবে সামনে একটা গ্রামার মানে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য অনেকে তোমরা মেসেজ দাও, এটা একটা বিষয় আলাদা করে। তাই এটা একটা করার প্ল্যান করতেছি আমি, আগে প্ল্যানটা সাজিয়ে নিই তারপর তোমাদের জানাবো যদি তোমরা করতে চাও, মানে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য। ঠিক আছে, হ্যাঁ আমি আউটলাইন অলরেডি করেছি যে 4 মাসের হবে, প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস হবে, টোটাল ক্লাস হবে হচ্ছে 4 8 32, টোটাল 35টা ক্লাস হবে। এবং আমি কি কি জি স্যার অবশ্যই করব, কি কি পড়াবো না পড়বো একটা আউটলাইন করতেছি। ঠিক আছে, যে কিভাবে তোমরা বেস্ট আপনার কাছ থেকে স্যার তার অনেক কিছু পাওয়ার আশা করি, কিন্তু স্যার এক সপ্তাহ পর তো সবকিছু সেটাই ওই জন্য বললাম যে আমি একটা আউটলাইন করতেছি, সেটা আবার কোর্স সিস্টেমে করব। তো আসবে না হলে কথা বলো, একটু মিউট রাখতে হবে গো। আপেল মাহবুব তোমার বারবার হচ্ছে আনমিউট হয়ে যাচ্ছে, পরে কথা তুমি ওদিকে কথা বলছো, একটু আনমিউট করে রাখো। হ্যাঁ আচ্ছা, তো ঠিক আছে, অন্য অনেক বিষয় আছে, সেগুলো নিয়ে তো আসলে সব কিছু করা যায় না। তো যাই হোক, আমরা আমাদের পড়ার ভিতরে থাকি, ওগুলো নিয়ে পরে যখন আমি আগে আউটলাইন করে নিয়ে তোমাদেরকে জানাবো, যদি প্রয়োজন হয় তোমরা অ্যাড হতে পারো। বা কারণ কি আমি দেখলাম যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য তোমাদের প্রবলেমটা বেশি হয়, এবং অনেকেই তোমরা বলো স্যার এটা একটু করেন। এখন দেখলাম যে ওটা একটু করে একটা পরীক্ষামূলক শুরু করা যায়, কিন্তু আমি করলেই তো আর হবে না, আমাকে দেখতে হবে যে আমি ঠিকমতো তোমাদেরকে আসলে ওইটা করাতে পারবো কিনা, বা আসলে কাজ হবে কিনা। এটা এক্সপেরিমেন্ট আমাকে আগে নিজে করতে হবে, নিজে ভাবতে হবে, তারপরে করব। ঠিক আছে, তো কারণ হুদায় শুধু কোর্স করে তো সবাই, চারিদিকে শুধু কোর্সের অভাব নাই। ঠিক আছে, চারিদিকে কোর্সের অভাব নাই। হ্যাঁ 500 টাকায় কোর্স আছে, 999 টাকায় কোর্স আছে, হ্যাঁ 1200 টাকায় কোর্স আছে, কত কোর্স। আমিও অনলাইনে অনেকগুলো কোর্স বা জাস্ট মানে নেওয়ার জন্য, আইডিয়া নেওয়ার জন্য অ্যাড হয়েছিলাম। হ্যাঁ যে তারা কি করায়, গিয়ে দেখলাম যে আসলে যা করায় তা শুধু স্টুডেন্ট ভর্তি হয়, কিন্তু তাদের ভিতরে সেই মানে ফিডব্যাক বা এগুলো থাকে না, আলটিমেটলি কাজ হয় না। হ্যাঁ এবং ফোর্স দেওয়ার ব্যাপারটা অনেকটা কম থাকে, জাস্ট কোর্স শেষ হয়ে গেল যা হল বা তাই হলো, এরকম একটা বিষয়। আমি নিজেও কয়েকটা কোর্সে জাস্ট নেওয়ার জন্য যে কী হয় অনলাইনে, কীভাবে তারা কোর্সগুলো করায়, কী করায়, এগুলো দেখার জন্য আমি অ্যাড হয়েছি। হ্যাঁ বা দেখছিও বিষয়টা
দিয়ে সেই হিসাবে আমি একটা আউটলাইন করছি যেটাতে হতে পারে। এখন জানি না আমারটা সফল হবে কি না হবে, এটাও আমি জানি না। স্যার ফ্রি হ্যান্ড রাইটিংটা কোর্সটা শুরু করলে গ্রামারটা স্যার ক্লিয়ার হয়ে যাবে স্যার। না সেটা তো আমি তো বেসিক গ্রামারের উপরেই, মানে এখানে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আসতে হলে তোমার তো গ্রামার লাগবে, তো গ্রামারের জন্যই জি স্যার, ওইটার জন্য খুব উপকার হবে। হ্যাঁ 35টা ক্লাসের মধ্যে তোমার গ্রামারই একদম, হয়তো বেসিক গ্রামারের কিছু না, মানে যেগুলো একদম লাগবেই এরকম গ্রামারেরই ক্লাস থাকবে প্রায় 15টা থেকে 15টার মতো, ঠিক আছে তো। আর রাইটিং প্র্যাকটিসই থাকবে প্রায় দেখো যখন আমরা ফ্রেজ শিখবো, ফ্রেজ দিয়েই শুধু সেন্টেন্স লিখবো, ফ্রেজ ব্যবহার করে নতুন নতুন ফ্রেজ। তারপরে যখন ক্লজ শিখবো তখন ক্লজ ব্যবহার করেই তোমাকে নিজে সেন্টেন্স লিখতে হবে। তারপরে ফ্রি রাইটিং, যে যার মতো করে লিখবে, যা খুশি লিখবে, 3-4টা ক্লাস থাকবে, সেগুলো নিয়ে আমাদের সমাধান হবে তুমি কি করতে। তারপরে সেগুলো আবার কোহেশন এবং কোহেরেন্স মেনটেন করে আবার কীভাবে লিখতে হবে সেগুলো থাকবে, যাতে তুমি কমপ্লিটলি একটা বিষয়কে বুঝতে পারো। এই বিষয়গুলো ভেবে আমি একটা করতেছি, ঠিক আছে। তো এই যে বললাম যে স্যার শুরু করে দেন স্যার। না সেটা শুরু করতে এখনো 1-1.5 মাস বাকি আছে, আমি আগে নিজে গুছাই নি, ঠিক আছে না। শুরু করলেই তো হবে না, তোমরাও এসে আমাকে মানে যত শর্ট আছে তত ঝামেলাও আছে, হ্যাঁ ওকে। তো যাও, তাই এখানে আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে যে পারসুয়েসিভ বা আর্গুমেন্টেটিভ বুঝলাম, যে ওই জন্য আমরা চলে গেছিলাম কোথায়, মোটিভেশনাল দেওয়ার ভিতর নাকি ওই কথার সাথে। আচ্ছা, তো এখানে যেমন ফেসবুক ইভিলস অফ অ্যাডিকশন, তাহলে আমি একজনকে বোঝাচ্ছি যে ফেসবুক হচ্ছে অ্যাডিকশন একটা, তো এটা কি আমি পার্সু করতেছি না, আমার মতামতটা কাউকে গ্রহণ করানোর জন্য বলছি। দেখো প্যারাগ্রাফটা ভালো করে বুঝলে কিন্তু আমরা জানি যে এসেটাও হয়ে যাবে ক্ষেত্রে, তাই না, এসে কত প্রকার কী কী এটাও আমাদের হয়ে যাবে। এরপর আমরা চলে যাচ্ছি কম্প্যারিজন প্যারাগ্রাফ। কম্প্যারিজন প্যারাগ্রাফ কি, দুইটা জিনিসের স্যার সিমিলারিটি দেখাবে, আমরা সিমিলারিটি দেখাবো, তাই না। বলছে আ কম্প্যারিজন প্যারাগ্রাফ ইজ দ্যাট প্যারাগ্রাফ হুইচ শোজ দ্য সিমিলারিটিস বিটুইন টু পারসনস, প্লেসেস, থিংস অর সিচুয়েশন। সিম্পলি ফুটবল অ্যান্ড ক্রিকেট এই দুটার মধ্যে সিমিলারিটি কি সেগুলো দেখাবো। যেমন এখানে একটা বল থাকে, ওখানে একটা বল থাকে, এরও একটা ফিল্ড লাগে, ওখানে ফিল্ড লাগে, এখানে 11টা প্লেয়ার থাকে, ওখানে 11টা প্লেয়ার থাকে, এখানেও প্লেয়াররা এক ধরনের জার্সি বা হচ্ছে এক ধরনের ড্রেস পরে থাকে, এরাও পরে থাকে, তাই না, এরকম। আবার যখন আমরা বলছি কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, তখন আমরা ডিসিমিলারিটি দেখাচ্ছি, তাই না। A contrast paragraph is that paragraph which shows the dissimilarities or differences between two person। তার মানে ক্রিকেট এবং ফুটবলে যদি আমরা দেখাতে চাই তখন কি করব, আমরা দেখাবো যে ফুটবলে কি থাকে, একটা গোল ফিল্ড মানে থাকে, 4 কোণা ফিল্ড থাকে, 2টা গোলকিপার থাকে। ক্রিকেটে কি গোলকিপার থাকে, সেখানে উইকেট কিপার থাকে, তাই না, এরকম আর কি। এখানে ফুটবলে বড় বল থাকে, ক্রিকেটে ছোট বল থাকে, এরকমভাবে দেখা যায় ফুটবলে থাকে হচ্ছে লাইন্সম্যান অথবা রেফারি, আর ক্রিকেটে থাকে কি আম্পায়ার 2জন, হ্যাঁ, বা থার্ড আম্পায়ার থাকে। এগুলো হচ্ছে কি ডিফারেন্স। তাহলে ডিফারেন্স দেখাবো যে প্যারাগ্রাফগুলোতে, সেগুলো হবে আমাদের কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। আচ্ছা আমি একটু দ্রুত যাচ্ছি কিন্তু তোমরা কি না বুঝলে বলবা কিন্তু, কারণ তোমাদের কাছে মনে হতো স্যার আবার একই জিনিস ঘুরে ফিরে আবার পড়াচ্ছে, হ্যাঁ এরকমটা মনে হতে পারে। আবার এমন হতে পারে যারা তোমরা নতুন আছো হয়তো এগুলো ওইভাবে পড়োনি, এমন যদি থাকো একটু হাতটা তুলবা, হ্যাঁ ঠিক তো। তা না হলে পরে বলবা যে তা না হলে এটার কিন্তু আবার 2 ধরনের ইফেক্ট থাকতে পারে। একদল বলবে স্যারও দেখো একই জিনিস পড়ে সময় নষ্ট করতেছে, আর একদল বলবে স্যার দেখো ভালো মতো না পড়িয়ে চলে যাচ্ছে। এই 2টা ইফেক্ট থাকতে পারে কিন্তু, আমি এখন জানি না, কারণ এই রিপিট ক্লাস নেওয়াটা কঠিন এইখানে, হ্যাঁ রিপিট ক্লাসের জন্য। ওকে, তাহলে কন্ট্রাস্ট প্যারাগ্রাফ গেল। তারপর তোমরা শিটটা একটু পড়বা, যার বুঝতে অসুবিধা হবে আগামী ক্লাসে বলবো, আমি বুঝাই দেবো, মুখ খুলতে হবে আর কি। এবার কম্প্যারিজন কন্ট্রাস্ট কি, যে প্যারাগ্রাফে আমরা সিমিলারিটি এবং মানে কি ডিসিমিলারিটি দুটাই দেখাবো সেটা হবে কম্প্যারিজন কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। অতএব এখানে ওই ক্রিকেট ফুটবল এটাও হতে পারে কম্প্যারিজন প্যারাগ্রাফ, কারণ এখানে আমরা প্রথমে দেখাবো সিমিলারিটি, পরে দেখাবো ডিসিমিলারিটি, এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি। এটা গেল। এরপর আমরা দেখো হচ্ছে কজ ইফেক্ট প্যারাগ্রাফ, যে প্যারাগ্রাফে আমরা কোনো কিছুর কারণ বা ফলাফল দেখাবো, তাই না। বলছে কজ ইফেক্ট প্যারাগ্রাফ এক্সপ্লেইন দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ আ সার্টেন ইভেন্ট, কন্ডিশন অর অকারেন্স, কোনো কিছুর কারণ, যেমন হচ্ছে প্রাইস হাইক, এটা কেন বাড়তেছে, তার কারণ কি, তারপরে ফলাফল কি, প্রাইস হাইকের কারণে আমাদের কি ক্ষতি হচ্ছে, ইত্যাদি। ফুড অ্যাডাল্টারেশন, কারণ ফলাফল কি, জেন্ডার ডিসক্রিমিনেশন, কারণ ফলাফল কি, এইগুলো আমরা দেখাবো যে প্যারাগ্রাফে, সেটা হবে কজ ইফেক্ট প্যারাগ্রাফ। তারপর ডেফিনেশন প্যারাগ্রাফ হচ্ছে যে কোনো কিছু ডিফাইন করা, মানে কোনো কিছুকে বোঝানো যে এই জিনিসটা আসলে কি, যে গ্লোবালাইজেশন কি, টলারেন্স কি, প্যাট্রিয়টিজম কি, দেশপ্রেম কি, এইগুলোকে যখন তুমি ডিফাইন করতেছো, তাদের এই ক্ষেত্রে তোমার কি করা হয়, যে তুমি কোনো কিছু ফ্যাক্টস এবং ডিটেলস দেওয়ার মাধ্যমে তুমি এগুলোকে বোঝানোর চেষ্টা করো, তাই না। তাই বলছে ডেফিনেশন প্যারাগ্রাফ আসলে ডিফাইন দ্য এসেনশিয়াল কোয়ালিটিস অফ সামথিং, তাহলে কোনো কিছুর
কোয়ালিটিগুলোকে ডিফাইন করার মাধ্যমে ওই টপিকটাকে যখন বোধগম্যতায় আনার জন্য চেষ্টা করা হয় তখন সেই প্যারাগ্রাফকে আমরা বলি হচ্ছে ডেফিনেশন প্যারাগ্রাফ। তারপরে মনে করো হচ্ছে এক্সাম্পল প্যারাগ্রাফ। এক্সাম্পল প্যারাগ্রাফ মানে যে কোনো কিছু বোঝাতে গিয়ে আমরা প্রচুর পরিমাণে এক্সাম্পল ইউজ করে থাকি, যেমন কজ ইফেক্ট প্যারাগ্রাফগুলো কিন্তু এক ধরনের এক্সাম্পল প্যারাগ্রাফ, ঠিক আছে? কজ ইফেক্ট প্যারাগ্রাফগুলো কিন্তু এক ধরনের এক্সাম্পল প্যারাগ্রাফ, কারণ কি আমরা এক কারণের এক্সাম্পল জানাচ্ছি, তাই তো, বা ফলাফলের এক্সাম্পল জানাচ্ছি এরকম। তাই বলছে অ্যান এক্সাম্পল অর ইলাস্ট্রেশন প্যারাগ্রাফ ইজ সাচ আ প্যারাগ্রাফ ইন হুইচ উই ওয়ান্ট টু এক্সপ্লেইন অর ক্ল্যারিফাই সামথিং, যেমন কোনো অবজেক্ট, পার্সন অর কনসেপ্ট বাই গিভিং এক্সাম্পল। তাহলে টপিকের সাথে রিলেটেড এক্সাম্পল প্রোভাইড করার মাধ্যমে আমরা যখন কোনো বিষয়কে এক্সপ্লেন করার চেষ্টা করি, ক্ল্যারিফাই করার চেষ্টা করি, তখন তাকে বলা হয় এক্সাম্পল প্যারাগ্রাফ। আবার এই যেমন এখানে বলা হচ্ছে কি মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ফেসবুক, তাহলে এখানে আমরা কি করবো বলো তো, ফেসবুকের ভালো এবং মন্দের এক্সাম্পল দিব, তাই তো? তার বলছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের অ্যাডভান্টেজেস। তার বলছে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইন্টারনেট, ইন্টারনেটের খারাপ দিক ভালো দিক, তাই না? এই যে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস, মেরিটস অ্যান্ড ডিমেরিটস, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, এগুলো কি করি আমরা এক একটা এক্সাম্পল দেওয়ার মাধ্যমে আমরা প্যারাগ্রাফটাকে বড় করি। বড় করার মাধ্যমে আমরা কি করি, দেখাই যে এইগুলো হচ্ছে এই বিষয়ে। তাহলে এক্সাম্পল দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু আবার সাপোর্টও করছি, পার্সু করতেছি, তাহলে এটাকে আমরা পার্সুয়েসিভ প্যারাগ্রাফও বলতে পারি। অতএব আমার ফরম্যাট এবং ডিসকাশনটা কি লেভেলে সেই জিনিসটা হচ্ছে এখানে আমাদের আলোচনার বিষয়। তারপরে দেখো এখানে কি বলছে, লিস্টিং প্যারাগ্রাফ। লিস্টিং প্যারাগ্রাফ কি, যখন আমি কোনো কন্টেন্ট, কোনো প্যারাগ্রাফের বিষয়বস্তুগুলোকে যখন ধারাবাহিকভাবে লিস্ট করে দিব বডিতে, তখন সেটা হবে লিস্টিং প্যারাগ্রাফ। এই যে কজ ইফেক্ট প্যারাগ্রাফগুলোও কিন্তু এক ধরনের লিস্টিং প্যারাগ্রাফ, ঠিক আছে? তো কজ ইফেক্ট বা মেরিটস ডিমেরিটস প্যারাগ্রাফও কি এক ধরনের লিস্টিং প্যারাগ্রাফ। তবে লিস্টিং প্যারাগ্রাফের একটা বড় পার্থক্য হলো লিস্টিং প্যারাগ্রাফে আমরা কানেক্টরগুলোকে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এইভাবে দিয়ে থাকি। দেখো বলা হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফ ইজ এ প্যারাগ্রাফ কন্টেনিং ডিফারেন্ট আইডিয়াস দ্যাট অল কানেক্ট টু ওয়ান মেইন আইডিয়া। ইনফ্যাক্ট আ লিস্টিং প্যারাগ্রাফ কনসিস্ট অফ দ্য সেম আর সিমিলার আইডিয়াস অর আইটেমস। এবং এটাকে কি করা হয়, ইট ইজ পারহ্যাপস ইজিয়েস্ট টু থিঙ্ক অফ দিস অ্যাজ দ্য ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি প্যারাগ্রাফ। মানে এগুলোকে দেওয়ার মাধ্যমে, যেমন কজেস অফ চাইল্ড লেবার, তাহলে এটা কি জাতীয় প্যারাগ্রাফ হবে বলো তো? কজ ইফেক্ট প্যারাগ্রাফ না? কজ অ্যান্ড ইফেক্ট অফ আর্লি ম্যারেজ, কোয়ালিটিস অফ দেখো কোয়ালিটিস অফ এ গুড টিচার, তাহলে এগুলো হচ্ছে এক্সাম্পল প্যারাগ্রাফ। এগুলো এক্সাম্পল প্যারাগ্রাফ, লিস্টিং প্যারাগ্রাফ। কজ ইফেক্ট প্যারাগ্রাফ ও লিস্টিং প্যারাগ্রাফ। তার মানে যে প্যারাগ্রাফে তুমি একের অধিক বিষয়কে লিস্ট করে দিবা সেটাই হবে লিস্টিং প্যারাগ্রাফ। এইভাবে আমরা পাচ্ছি ক্লাসিফিকেশন প্যারাগ্রাফ, মানে কোনো একটা বিষয়ের ক্লাসিফাই করা, মানে কত ধরনের আছে, যেমন হচ্ছে টাইপস অফ লিটারেচার, টাইপস অফ রিলিজিয়ন, কাইন্ডস অফ বুকস, টাইপস অফ ম্যাঙ্গোজ, কাইন্ডস অফ মানে কি বলবো পিপল, হ্যাঁ, ইত্যাদি ধরনের, কাইন্ডস অফ টিচার, কাইন্ডস অফ স্টুডেন্টস, তাই না? আমরা যখন এইভাবে কোনো একটা বিষয়কে ক্লাসিফাই করতেছি তার ক্যাটাগরিগুলোকে দেওয়ার মাধ্যমে, তখন সে প্যারাগ্রাফকে বলছি আমরা ক্লাসিফিকেশন প্যারাগ্রাফ। তাই বলছে ক্লাসিফিকেশন প্যারাগ্রাফ ইজ আ টাইপ অফ এক্সপোজিটরি প্যারাগ্রাফ। দেখুন এটা আবার এক্সপোজিটরি প্যারাগ্রাফও, দ্যাট বিগিনস উইথ আ টপিক সেন্টেন্স অ্যান্ড ইন্ট্রোডিউসেস আ ক্যাটাগরি। তাহলে ক্যাটাগরি মানে আমাদেরকে দিয়ে দিল। তাহলে যে হচ্ছে এক্সপোজিটরি প্যারাগ্রাফ, সেটাই ক্লাসিফিকেশন প্যারাগ্রাফ, সেটাই ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। এখন তোমার পরীক্ষার সময় কী জাতীয় প্যারাগ্রাফ বলছে সেটা তোমাকে একটু খেয়াল করতে হবে। এরপর হচ্ছে প্রসেস প্যারাগ্রাফ। প্রসেস প্যারাগ্রাফ কি, যখন কোনো কিছু প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে, তাই না? যে হাউ টু মেক আ কাপ অফ টি, হাউ টু বি আ গুড স্টুডেন্ট, হাউ টু লার্ন ইংলিশ ওয়েল, হ্যাঁ, হাউ টু গেট আ গুড জব, এগুলো কি কোনো একটা প্রক্রিয়াকে নির্দেশ করতেছে যে তুমি ওই কাজটা কিভাবে করবা, ঠিক আছে? তাই বলছে দেখো আ প্রসেস প্যারাগ্রাফ ইজ আ গ্রুপ অফ সেন্টেন্সেস দ্যাট টেলস দ্য সিকোয়েন্স অফ ডুইং সামথিং। হ্যাঁ, আ প্রসেস প্যারাগ্রাফ কনসিস্ট অফ আ সিরিজ অফ কানেক্টেড স্টেপস, এবং এটা হতে হবে অবশ্যই ক্রনোলজিক্যাল। হাউ টু মেক আ কাপ অফ টি, এটা করতে গিয়ে কি ক্রনোলজি হারালে হবে, যে প্রথমে চা খাইলাম, তারপরে চিনি কিনলাম, তারপরে আমি কেটলির ভিতরে পানি দিলাম, তারপরে চুলা জ্বলালাম, তাই তো? তারপরে এরকম করে এলোমেলো করলে তো হবে না। অতএব হাউ টু যখনই আসবে, হাউ টু প্যারাগ্রাফও বলা হয় অনেক সময় এদেরকে। দেখেন বলছে হাউ টু বি আ গুড স্টুডেন্ট, হাউ টু মেক আ কাপ অফ টি, হাউ টু মেনটেন আ গুড হেলথ, হাউ টু বি আ গুড সিটিজেন, বিভিন্নভাবে আমরা কিন্তু ধারাবাহিকভাবে বলতে পারি। এরপর হচ্ছে প্রবলেম সলিউশন প্যারাগ্রাফ। প্রবলেম সলিউশন মানে যে প্যারাগ্রাফে একটা টপিক সেন্টেন্সে একটা প্রবলেম আইডেন্টিফাই করব এবং তার পরবর্তীতে আমি ওই প্রবলেমটা সলিউশন দেখাবো, সেটাই হচ্ছে প্রবলেম সলিউশন প্যারাগ্রাফ। তাহলে আ প্রবলেম সলিউশন প্যারাগ্রাফ আইডেন্টিফাইস আ প্রবলেম অর প্রবলেমস অ্যান্ড রিকমেন্ড আ প্লাজিবল সলিউশন। এইটা যেমন এনভায়রনমেন্ট পলিউশন, যেটাই ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, তাই তো? সেটাই হচ্ছে মনে করো পার্সুয়েসিভ প্যারাগ্রাফ, সেটাই এক্সপোজিটরি প্যারাগ্রাফ, সেটাই প্রবলেম সলভিং প্যারাগ্রাফ হতে পারে, এই জিনিসগুলো। তো যাই হোক, এই হচ্ছে দেখো বিসাইড দ্য অ্যাবভ মেনশন প্যারাগ্রাফ দেয়ার আর আদার টাইপস অফ প্যারাগ্রাফস, আরও বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ আছে, সেটা আমরা পেতে পারি। তাহলে এইগুলোই মোটামুটি তোমাদের বইয়ে আছে। এই বইগুলো থেকে তোমাদের কাজ হলো
ব্রিফ কোশ্চেনের জন্য আমি তোমাদের একটু বলি, শুধু সংজ্ঞা লিখে আমাকে দিবা সবাই আগামী ক্লাসের মধ্যে, ঠিক আছে তো? মানে আগামীকালকে ক্লাসের মধ্যে তোমরা প্রত্যেকটা প্যারাগ্রাফের 1 to 2 সেন্টেন্স ডেফিনেশন আমাকে দিবা, যে হোয়াট ইজ প্রসেসিং প্যারাগ্রাফ, হোয়াট ইজ আ লিস্টিং প্যারাগ্রাফ, এইভাবে খাতায় লিখে তোমরা খাতার ছবি তুলে নিজ নিজ ইনবক্সে জমা দিবা। মনে থাকবে তো? আচ্ছা, এই কাজটা আমি দিলাম। হ্যাঁ, এই 14টার আরও যদি পারো ইন্টারনেট ঘেঁটে 50টা হলে 50টার কোনো সমস্যা নেই, তুমি আমাকে জানাও যে তুমি এতগুলো জানো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা প্যারাগ্রাফের কিছু বিষয় আসি। দেখো এই কথাগুলো কিন্তু অলরেডি আলোচনা হয়ে গেছে, আমি এখন আরও কয়েকটা একটু আলোচনা করব, যেমন হচ্ছে ট্রানজিশন সিগন্যাল কি, তাই না, ডিসকোর্স মার্কার্স কি, তারপরে হচ্ছে তোমার এখানে কনটেক্সট মডুলেটর কি, এইগুলো নিয়ে একটু কথা বলবো, কারণ এইগুলো আমাদের ওর ভিতরে নেই। দেখো টার্মিনেটর কি, কোহেরেন্স কোহেশন তো আমরা বুঝেছি, লিস্টিং প্যারাগ্রাফ, কম্প্যারিজন প্যারাগ্রাফ, কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, সেগুলো লিঙ্কার্সগুলো কি হয়। দেখো লিঙ্কার্সগুলো ভালো করে পড়বা, কিন্তু পরীক্ষাতে আসে, এমনও আসে যে শুধু একটা লিঙ্কার দিয়ে বলবে যে এই লিঙ্কার্সটা বা এই লিঙ্কারগুলো কোন প্যারাগ্রাফে মানে ব্যবহার করা হয়, ঠিক আছে তো? এরকমও কিন্তু পরীক্ষা আসছে, যে মনে করো আমি বললাম অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি, এটা হচ্ছে কোন প্যারাগ্রাফে ব্যবহৃত হয়। অথবা এরকমটা হতে পারে যে মানে তোমার এমসিকিউ টাইপ কোশ্চেন এসেছে যে নিচের কোন লিঙ্কার্সটি এই কন্ট্রাস্ট প্যারাগ্রাফে ব্যবহার করা হয় বা কম্প্যারিজন প্যারাগ্রাফে ব্যবহার করা হয়, এরকমভাবে কিন্তু আসে। এই জন্য এই জায়গায় একটু মনোযোগ দিবা। আচ্ছা, এখানে নিচে তেমন কিছু নাই, ওই একই কথা এসেছে, আমি শুধু এখানে 3-4টা কথা বলবো, তারপর আমরা এসেতে চলে যাব। মানে মোটামুটি আজকে আমরা এসে পর্যন্ত শেষ করতে হবে। আচ্ছা, প্রথমে আসি টার্মিনেটর কি। টার্মিনেটর হচ্ছে কনক্লুডিং সেন্টেন্সকে আমরা টার্মিনেটর বলি, যেটা দিয়ে কি করা হয়, টার্মিনেট করা হয়। টার্মিনেট করা মানে কি, কোনো কিছু শেষ করা। টার্মিনেট মানে কি, হ্যাঁ, কমপ্লিট করা, শেষ করা, তাই না? হ্যাঁ, দেখো বানানটা ভুল হলো। হ্যাঁ, টার্মিনেট মানে হচ্ছে ব্রিং টু অ্যান এন্ড, মানে শেষ করা। হ্যাঁ, কনক্লুশন। তাহলে দেখো টার্মিনেটরস আর সেন্টেন্সেস দ্যাট কনক্লুড দ্য আইডিয়াস ইন দ্য প্যারাগ্রাফ। স্যার, হ্যাঁ বলো। স্যার একজন মেসেজে বলছে আর কি একটু করে ডেফিনিশন প্যারাগ্রাফটা বুঝাইতে, মেসেজ একজন বলছে। হ্যাঁ, ডেফিনেশন প্যারাগ্রাফ হচ্ছে কি, যে প্যারাগ্রাফ দিয়ে কোনো কিছুকে তুমি ডিফাইন করবা, যে ওই জিনিসটা কি, ঠিক আছে? আমি তো দেখালাম না ওখানে, যেমন প্যাট্রিয়টিজম, প্যারাগ্রাফের নাম হলো প্যাট্রিয়টিজম, তাহলে তুমি কি লিখবা এই জায়গায় বলো? প্যাট্রিয়টিজম কি তাই লিখবা না, দেশপ্রেম সম্পর্কে যাবতীয় যা কিছু, এবং প্যাট্রিয়টিজমের বৈশিষ্ট্যগুলো দিবা। এইভাবে তুমি কি করবা, কত এটাকে শেষে একটু উপরের দিকে না, এই যে দেখো বলছি কি, আর ডেফিনেশন প্যারাগ্রাফ ইজ আ টাইপ অফ প্যারাগ্রাফ দ্যাট ডিফাইন্স দ্য এসেনশিয়াল কোয়ালিটিস অফ সামথিং, মানে কোনো কিছুর কোয়ালিটিকে বর্ণনা করার মাধ্যমে ডিফাইন করবে। হ্যাঁ, যেমন এখানে আমি এই যে বললাম যে গ্লোবালাইজেশন কি, বা টলারেন্স কি, প্যাট্রিয়টিজম কি, ঠিক আছে তো? এই জায়গাগুলোকে তাহলে তুমি এখানে কি করবে, এগুলোকে কজ ইফেক্ট দেখাবা। এই প্যাট্রিয়টিজমকে আমরা কজ ইফেক্টে আনতে পারবো, কম্প্যারিজন প্যারাগ্রাফে আনতে পারবো, প্রসেস প্যারাগ্রাফে আনতে পারবো, লিস্টিং প্যারাগ্রাফে আনতে পারবো। এখানে কি করবো, যে আমরা প্যাট্রিয়টিজম কি এবং একজন প্যাট্রিয়টিজমের বৈশিষ্ট্যগুলো কি, সেগুলো আমরা নিশ্চয়ই এখানে দিব নাকি। যেমন এখানে একটা প্যারাগ্রাফ আমি দিয়েছি, প্রথমে কি বলছে দেখো, প্যাট্রিয়টিজম ইজ আ ফিলিং অফ ডিভোশন অ্যান্ড লাভ অফ আ পার্সন টুয়ার্ডস হিজ কান্ট্রি। দেখো তাহলে প্যাট্রিয়টিজমের কি সংজ্ঞা দিলাম না প্রথমে, তাহলে টপিক সেন্টেন্সে কি একটা সংজ্ঞা আছে। এবার এই সংজ্ঞাটা কিভাবে আসলো সেটা আমি দেখিয়ে দিলাম, যে ইট ইজ আ ওয়ার্ড দ্যাট ওয়াজ ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড দেখো প্যাট্রিওটা অ্যান্ড ওয়াজ ফার্স্ট রেকর্ডেড ইন দ্য আর্লি 70s। তাহলে আমি প্যাট্রিয়টিজমের সংজ্ঞা দিলাম, সংজ্ঞা দেওয়ার পর সেই প্যাট্রিয়টিজম শব্দটা কোথা থেকে এসেছে সেইটুকু দিয়ে আমি টপিক সেন্টেন্সটা দিয়ে দিলাম। এরপর দ্য কমিটমেন্ট অ্যান্ড অ্যাটাচমেন্ট ওয়ান হ্যাজ টু, এবার আমি দেখো এক এক করে কি করেছি, প্যাট্রিয়টিজম বা প্যাট্রিয়টিক মানুষের বৈশিষ্ট্যগুলো আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে তো? এবং শেষে কি বলেছি কি দেখো, দাস প্যাট্রিয়টিজম ইজ সাচ আ ফিলিং হুইচ অ্যাকচুয়ালি এনকারেজেস আ ম্যান টু বি আ ট্রু সিটিজেন অ্যান্ড আ গ্লোবাল ফিলান্থ্রোপিস্ট। এবং শেষে দেখালাম যে আবারও সেই সংজ্ঞাটাকে আমি ডিফাইন করলাম, তাই তো? নতুন করে আবার রিডিফাইন করলাম যে আসলে এটা একটা ফিলিং, যে ফিলিং আমাদের এই করতে সাহায্য করে। কি কথা বুঝতে পেরেছ, যে কি জিনিস এটা? জি স্যার। আচ্ছা, তাই এখানে আমি যে ইয়াগুলো দিয়েছি, কিছু কিছু একটা একটা করে প্যারাগ্রাফ দিয়েছি প্রত্যেকটার সাথে, তোমরা এগুলো একটু পড়ে নিলেই বুঝতে পারবা। আজ তাহলে চলে আসলাম টার্মিনেটর, বললাম টার্মিনেটর হচ্ছে কি, কনক্লুডিং সেন্টেন্সেস।
এরপর আমরা চলে আসছি দেখো ইউনিটি তো আমরা পড়েছি লিঙ্কার্স, ডিসকোর্স মার্কার্স বা লিঙ্কার্স বা ট্রানজিশন সিগন্যাল, এগুলো একই ধরনের কথা। হ্যাঁ, দেখো ট্রানজিশন সিগন্যাল আর লিঙ্কিং ওয়ার্ডস অর ফ্রেজেস দ্যাট কানেক্টস আওয়ার আইডিয়াস অ্যান্ড অ্যাড কোয়েশন টু আওয়ার রাইটিং। ওই যে আমি অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি ইউজ করতেছি না, ওইগুলোই হচ্ছে ট্রানজিশন মার্কার, ওগুলোই হচ্ছে লিঙ্কার্স, ওগুলোই হচ্ছে ডিসকোর্স মার্কার্স। দেখো ডিসকোর্স মার্কার্স আর ওয়ার্ডস অর ফ্রেজেস সাচ অ্যাজ হাউএভার, ফার্দারমোর, এগুলো কি করে একটা আইডিয়ার সাথে আর একটা আইডিয়াকে লিঙ্ক করে। ওই যেগুলো ডিসকোর্স মার্কার্স সেগুলো আবার লিঙ্কার্স। দেখো লিঙ্কার্স আর ওয়ার্ডস আর ফ্রেজেস দ্যাট কানেক্ট ওয়ান আইডিয়া অফ অর আ সেন্টেন্স অফ আ প্যারাগ্রাফ উইথ অ্যানাদার, এক সেন্টেন্সের সাথে আর এক সেন্টেন্সের লিঙ্ক তৈরি করে। তার মানে লিঙ্কার্স হিসাবে যে কাজ করে সেই হচ্ছে ডিসকোর্স মার্কার্স, সেই হচ্ছে ট্রানজিশন সিগন্যাল। মানে আমাকে একটা সিগন্যাল দিচ্ছে যে আমি এখন পরবর্তী কথাটা কি বলবো। মনে করো আমি যদি এখন লিখি এই জায়গায়, আমি যদি এই জায়গায় লিখি, মনে করো হি ইজ ইল অ্যান্ড, এটা কি বলবো, আর একটা যদি বলি হি ইজ ইল বাট, তাহলে এখানে ট্রানজিশনটা কি দাঁড়াচ্ছে? বাট বললে কি আমি ইল যা তার বিপরীত কথা বলবো নাকি সিমিলার কথা বলবো? বাট বললে তো স্যার বিপরীত। বিপরীত, তাই না? হ্যাঁ, আর ইল বললে পারে ওর সাথে রিলেটেড কথা, যেমন হি ইজ ইল অ্যান্ড স্টেইস অ্যাট হোম, এই তো। আর যদি বলি হি ইজ ইল বাট, বাট কি হবে? স্ট্রং, হ্যাজ স্ট্রং গন আউট অফ হোম, নাকি? কিন্তু সে বাড়ির বাইরে গিয়েছে। তাহলে কি হচ্ছে, আমার এই যে লিঙ্কিং ওয়ার্ডটা সেটাই কিন্তু ট্রানজিশন সিগন্যাল হিসেবে কাজ করছে। অথবা আমি যখন বলতেছি যে ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, হাউএভার, এটা যখন দিব তখন আমি কি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজকেই ডিফাইন করবো না তার থেকে বিপরীতমুখী কথা বলবো? বিপরীতমুখী। হ্যাঁ, তাহলে বলছে ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, হাউএভার মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর নট মাইন্ডফুল অ্যাবাউট লার্নিং দিস ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে ট্রানজিশন দিল, হ্যাঁ, আমাকে একটা সিগন্যাল দিয়ে দিল যে আমি এখন এই এরকম কথা বলবো, বিপরীতমুখী কথা বলবো। হ্যাঁ, এই যে, তাই এইভাবেই দেখো ট্রানজিশন সিগন্যাল হচ্ছে কি, ট্রানজিশন সিগন্যাল কি করে, সে একটা সিগন্যাল আমাকে দিচ্ছে, আমাকে জানাই দিচ্ছে। দেখো মেকিং ইট ইজিয়ার ফর দ্য রিডার টু আন্ডারস্ট্যান্ড আওয়ার আইডিয়া, যে পরবর্তী আইডিয়াটা কি হবে। এই এবার হচ্ছে কনটেক্সট মডুলেটর। কনটেক্সট মডুলেটরগুলো হচ্ছে প্রধানত সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো কি করে কনটেক্সটকে মডুলেট করে, মানে ঘুরিয়ে দেয়। আগে যে তথ্য বলছিলাম তার থেকে যখন আমি অন্য তথ্য দিব তখন মাঝখানে এমন একটা সেন্টেন্স দিব যে সেন্টেন্সটা বলে দিবে যে এখন আমি ভিন্ন তথ্য আনতে যাচ্ছি। যেমন ধরো বললাম গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড, গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড অফ ইউজিং মোবাইল ফোন। তাহলে আমি এখানে কয় ধরনের আইডিয়া দিব বলো তো? দুই ধরনের আইডিয়া দিব। তাহলে গুড সাইড এবং ব্যাড সাইড। তাহলে প্রথমে মনে করো আমার গুড সাইড আলোচনা করা শেষ, এবার যখন আমি ব্যাড সাইড আলোচনা করতে যাব তখন কি মাঝখানে একটা সেন্টেন্স দিতে হবে না আমাকে, বলো, যাতে যাতে রিডার বুঝতে পারে যে এখন আমি আর গুড নিয়ে আলোচনা করব না, এখন আমি ব্যাড নিয়ে আলোচনা করব। এরকম বলছে কনটেক্সট মডুলেটর আর সেন্টেন্সেস দ্যাট প্রোভাইড আ স্মুথ ট্রানজিশন বিটুইন টু সেটস অফ আইডিয়াস, এরকম আর কি। হ্যাঁ, তাহলে যে প্যারাগ্রাফে টু সেটস অফ আইডিয়া থাকবে সেখানে কনটেক্সট মডুলেটর ব্যবহার করতে হবে। তো হচ্ছে দ্য ফাংশন অফ আ কনটেক্সট মডুলেটর ইজ টু প্রোভাইড আ ট্রানজিশন বিটুইন টু সেটস অফ আইডিয়াস অ্যান্ড টু লিঙ্ক দেম। বলছে ইন হোয়াট কাইন্ড অফ প্যারাগ্রাফ কনটেক্সট মডুলেটর আর ইউ নেসেসারি। তাহলে দুই ধরনের আইডিয়া বলছে দ্য কনটেক্সট মডুলেটর ডাজ নট অ্যাপিয়ার ইন এভরি প্যারাগ্রাফ, প্রত্যেক প্যারাগ্রাফে কিন্তু কনটেক্সট মডুলেটর থাকে না। ইট অকার্স অনলি ইন দোজ প্যারাগ্রাফস হুইচ কন্টেন মোর দ্যান ওয়ান সেট অফ আইডিয়াস, যেমন অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সিটি লাইফ। মানে তাহলে প্রথমে অ্যাডভান্টেজ আলোচনা করব, তারপর একটা কনটেক্সট মডুলেটর হবে, তারপর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব। এইভাবে মোটামুটি আমরা কনটেক্সট মডুলেটরটা ব্যবহার করে আমরা একটা প্যারাগ্রাফের ভিতরে কোহেশন বা কোহেরেন্সগুলোকে ঠিক রাখার চেষ্টা করি। কি কথা বোঝা গেল তো? হ্যাঁ, আমি কিন্তু বলা যায় যে একদমে সব আলোচনা করে দিলাম, একদমে, ঠিক আছে তো? হ্যাঁ, যেটা হয়তো মোটামুটি 2টা ক্লাসে আলোচনা করি, এখন যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারে অনেকখানি এগুলোর সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে, এই জন্য আমি একটু দ্রুত গেলাম। কেউ মনে হাত তুলেছ নাকি, কারো সমস্যা আছে কোনো? স্যার প্যারাগ্রাফ কতটুকু লেখা ভালো? প্যারাগ্রাফ কতটুকু লেখা ভালো? প্যারাগ্রাফ কতটুকু লেখা ভালো? জি স্যার। প্যারাগ্রাফের একটা টপিক
তুমি যেহেতু আলোচনা করবা ওই টপিকটা এক্সপ্লেন করতে যতটুকু তথ্যের প্রয়োজন হয় ততটুকুই তোমার জন্য ভালো। বলো তো সব রাইটিং এর কি প্যারাগ্রাফ একরকম হয়? সব রাইটিং এর প্যারাগ্রাফ কি একই সময়? না স্যার, তাহলে আমি কেমন করে বলবো যে তুমি কখনো কম কথায় শেষ হয়, কখনো বেশি। হ্যাঁ, তাহলে সেটা নির্ভর করবে তুমি একটা সিঙ্গেল টপিক, যেটা তোমার টপিক সেন্টেন্স, সেটাকে কমপ্লিট একটা সেন্স দিতে যতটুকু লাগবে ততটুকুই। ঠিক আছে? স্যার এখন মনে করো তুমি একটা প্যারাগ্রাফে 5টা এক্সাম্পল দিলে হয়ে যায়, সেখানে তুমি এখন 25টা এক্সাম্পল দিয়ে 5 পেজ লিখছো, ওটা কি বেশি বেশি হয়ে গেল না? বলো। তোমাকে বুঝতে হবে এর কোনো লেন্থ নাই, এর কোনো নির্দিষ্ট লেন্থ নাই। এই জন্য মূল কথা হলো যে আমরা বলে থাকি একটা প্যারাগ্রাফের মিনিমাম 3টা সেন্টেন্স, মানে 5টা সেন্টেন্স থাকে। একটা টপিক সেন্টেন্স, 3টা বডিতে সাপোর্টিং সেন্টেন্স, আর একটা কনক্লুডিং সেন্টেন্স। মিনিমাম 5টা সেন্টেন্স থাকে। তারপরে এখন তুমি তোমার প্রয়োজন অনুসারে যতগুলো সেন্টেন্স দিতে পারো। যেমন অ্যাডভান্টেজ নিয়ে যদি আমি একটা প্যারাগ্রাফ লিখি, আর একটা প্যারাগ্রাফে যদি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে লিখি, তাহলে কোন প্যারাগ্রাফটা বড় হবে? যেখানে দুটো আইডিয়া দিব সেটা নিশ্চয়ই একটু বড় হয়ে যাবে। এটাই। অতএব মূল কথা হলো একটা গুড প্যারাগ্রাফ কি হবে তা তো আমি বললাম যে ইউনিটি থাকতে হবে, কমপ্লিটনেস অফ আইডিয়া থাকতে হবে, মানে আইডিয়াগুলো কমপ্লিট হতে হবে, গ্রামাটিক্যাল মিস্টেক কম করতে হবে, গ্রামাটিক্যাল ব্যাপারটা নিয়ে আসতে হবে, ইউনিটি থাকতে হবে, তাই না? এই যে কোহেশন কোহেরেন্স থাকতে হবে, তাতে তোমার ছোট হলেও বোধগম্য হলেই হলো। এই আর প্যারাগ্রাফ যেহেতু কোনো রাইটিং না আলাদা, ওটা জাস্ট বড় রাইটিংয়ের একটা ইউনিট। এখন সেই প্যারাগ্রাফের লেন্থটা কম বেশি হয়, সেটা রাইটিং বা টপিকের উপর ডিপেন্ড করে। স্যার আমরা অনেক সময় ভাবি যে যে হয়তো বড় লিখতেছে বা লিখলো সেই হয়তো বেশি নম্বর পাবে, এই জন্য। এটা তোমরা ভাবো, কিন্তু কোনো টিচার কি এ পর্যন্ত বলেছে তোমাদের? না স্যার। তাহলে টিচার বললো না, তোমরা ভেবে নিলা, তাহলে তো তোমরা ডাক্তারের থেকে বেশি পারলা। হ্যাঁ, যে তোমার আসলে স্যার হ্যাঁ, তো সেগুলো না জেনে তোমরা যদি এখন ওষুধ দিতে শুরু করো, তাহলে সেই ওষুধের ব্যাড ইফেক্টে তোমরা পড়বা, সেটার কাজ যায় আসে বলো। আচ্ছা, তো যাই হোক, আমরা আজকে এখন এসেটাই যাব, কারণ এসের অনেক কিছু আমাদের প্যারাগ্রাফের সাথে হয়ে গেছে। এখন রিপোর্টটা অন্তত না ধরতে পারি, আমরা এসেটা অন্তত শেষ করবো এখন। হ্যাঁ, আচ্ছা, এসে রাইটিংয়ে আমাদের বেশি কিছু আলোচনা নেই, কারণ প্যারাগ্রাফ আলোচনা হয়ে গেছে মানেই আমাদের এসের কমপক্ষে 60% হয়ে গেছে। এখন এই জন্য আমাদের আর নতুন কোনো শিটের প্রয়োজন নেই, জাস্ট তোমাদের যে বই আছে এই। আর আমি তোমাদেরকে বলতেছি আমার শিটটা একটু রিডিং দিলে দিবা, কিন্তু ব্রিফ কোশ্চেনগুলো তোমাদের ফার্স্ট ইয়ারের বই থেকে আগে পড়ে ফেলবা। তারপরে তোমাদের যে রাইটিং স্কিলস বইটা আছে, অ্যাডভান্স রিডিং রাইটিং, ওখানে যে ব্রিফ কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো একবার দেখে নিবা, তাহলে দেখা যাচ্ছে এই পার্টটা তোমাদের একবারে হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো এসে কি জিনিস। এসে হচ্ছে নন ফিকশন রাইটিং, ওই যে অফ স্টাডিজের কথা বললাম যেমন। এবং এটা হচ্ছে কি শর্ট পিস অফ নন ফিকশন রাইট। এখন শর্ট পিস বলতে কতখানি শর্ট পিস? এই শর্ট নিশ্চয়ই প্যারাগ্রাফের মতো শর্ট না, কমপক্ষে এখানে 5টা প্যারাগ্রাফ থাকতে বলেছে। একটা এসেতে মিনিমাম 5টা প্যারাগ্রাফ থাকতে হবে। কিভাবে? আমরা জানি একটা প্যারাগ্রাফের কয়টা পার্ট ছিল বলো তো? 3টা। তেমনি একটা এসেরও 3টা পার্ট থাকে। একটা এসেরও কিন্তু 3টা পার্ট আছে। কি কি? ওই ইন্ট্রোডাকশন, ওই বডি, ওই কনক্লুশন। কিন্তু দেখো বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ। ইন্ট্রোডাকশনে থাকে যে প্যারাগ্রাফ তাকে বলি ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ। কারণ হচ্ছে এসে হচ্ছে কি কতগুলো প্যারাগ্রাফের সমন্বয়, কতগুলো প্যারাগ্রাফের সমন্বয়। তাও কতগুলো প্যারাগ্রাফ বলছে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ। এখানে কি প্যারাগ্রাফস বলা হয়েছে না প্যারাগ্রাফ বলা হয়েছে? প্যারাগ্রাফ। কিন্তু দেখো একটাই প্যারাগ্রাফ থাকে ইন্ট্রোডাকশনে, তাই না? এবং ইন্ট্রোডাকশন বলে। আর কনক্লুডিং প্যারাগ্রাফ, এখানেও একটা প্যারাগ্রাফ থাকে, কিন্তু বডিতে কি বলা হয়েছে দেখো, বডি প্যারা কি বলা হয়েছে? গ্রাফস। তার মানে এখানে মিনিমাম 2-3টা তো প্যারাগ্রাফ থাকবেই। তাহলে আমরা ধরে থাকি যে কনক্লুডিং এবং ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ সহ বডির ভিতরে আরো 3টা থাকবে, মিলে টোটাল 5টা প্যারাগ্রাফ থাকবে। এরকম একটা লেন্থ। এখন একটা এসের লেন্থ কতটুকু হবে সেটা তোমার এসের টপিকের উপর ডিপেন্ড করবে। সেটা বিশাল বড় হতে পারে, হ্যাঁ, কয়েকশো পেজের হতে পারে একটা এসে। হ্যাঁ, সেটা তোমার টপিকের উপর ডিপেন্ড করছে, তোমার রিসার্চের উপর ডিপেন্ড করছে, এবং তোমার পারপাসের উপরে ডিপেন্ড করছে। হ্যাঁ, তাহলে আমরা পেলাম কি একটা প্যারাগ্রাফে যেমন 3টা পার্ট থাকে, এসেরও 3টা পার্ট থাকে। তাহলে টপিক প্যারাগ্রাফ বা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, যেটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ, তাই না, যার ভিতরে মেইন আইডিয়া থাকে। তাহলে টপিক প্যারাগ্রাফের কাজ কি? ওই একই, মেইন আইডিয়া। আর কনক্লুশন কি? এসের কনক্লুশন কি? সেই প্যারাগ্রাফটা যেটা পুরো এসেকে সামারাইজ করে নাকি, এবং তোমার পুনরায় আবার ওই কথাটা মেইন আইডিয়াটাকে বা ইম্পর্টেন্ট আইডিয়াগুলোকে রিস্টেট করে বা সংক্ষেপে বর্ণনা করে। এবার কনক্লুশন এসের কাজ কি? কনক্লুড করা।
এবার আসি সাবজেক্টিভ এসে বা অবজেক্টিভ এসের মধ্যে কি বোঝায়। সাবজেক্টিভ এসে বা অবজেক্টিভ এসেকে এটা তো আমরা আগে বুঝছি না। সাবজেক্টিভ মানে কি, যেখানে রাইটার তার নিজস্ব, তাই তো, পার্সোনাল এক্সপিরিয়েন্স দিবে। হ্যাঁ, কোন কোন এসেগুলোতে হতে পারে, যেমন বিশেষ করে ন্যারেটিভ এসেগুলো, ন্যারেটিভ যে এসেগুলো যেখানে আমরা একটা গল্প বলি, মাই ফার্স্ট জার্নি বাই ট্রেন, তাই না, মাই ফার্স্ট ডে অ্যাট কলেজ, এগুলো কি অবজেক্টিভ হবে না সাবজেক্টিভ হবে? সাবজেক্টিভ। আর অবজেক্টিভ এসে কোনগুলো, যেমন হচ্ছে গ্লোবালাইজেশন, প্যাট্রিয়টিজম, তাই না, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এগুলো হচ্ছে অবজেক্টিভ এসে। কারণ এখানে আমার নিজস্ব ইচ্ছা থাকলে হবে না, যেটা যেমন সেটাকে সেইভাবে উপস্থাপন করতে হবে। এটা হলো অবজেক্টিভ এসে। অতএব অবজেক্টিভ এসেতে কি হয়, দেখো বলছে an objective essay is a type of essay in which the writer remains impartial or does not let his emotion influence his writing, মানে ব্যক্তিগত কোনো ইমোশন রাইটিংকে ইনফ্লুয়েন্স করবে না। তো এইভাবে দেখো বলা হচ্ছে এসে কত প্রকার আছে, এসেও ওইরকম অনেক প্রকার আছে। কিন্তু যদি কখনো এরকম বলে দেয় পরীক্ষার হলে যে রাইট ডাউন দ্য নেমস অফ 4 টাইপস অফ এসে, তখন তুমি 4 টাইপস লিখবা নাকি। যখন 2 টাইপ বলবে তখন তুমি 2 টাইপ লিখবা, যখন 5 টাইপ বলবে তখন তুমি 5 টাইপ লিখবা। অর্থাৎ প্যারাগ্রাফে তুমি যে সকল নাম পেয়েছো এসেতেও সেই সকল নাম হতে পারে। তবে 4 টাইপ অফ প্যারাগ্রাফ যেহেতু পরীক্ষায় আসে বা এরকম বেশি দেয় না, 4 মার্কের জন্য 4টাই বলে, তো সেই হিসাবে এখানে 4 প্রকার পেয়েছি। দেখো, ন্যারেটিভ এসে, ডেসক্রিপটিভ এসে, এক্সপোজিটরি এসে, পারসুয়েসিভ এসে। আমরা কি আরও বলতে পারি না? আর্গুমেন্টেটিভ এসে নাকি, কজ অ্যান্ড ইফেক্ট এসে, এরকম আমরা কিন্তু আরও এসে বলতে পারি। এইবার দেখো, প্যারাগ্রাফ এবং টপিক, প্যারাগ্রাফ এবং এসের মধ্যে পার্থক্য হলো প্যারাগ্রাফে থাকে হচ্ছে টপিক সেন্টেন্স, কিন্তু এসেতে থাকে কি একটা থিসিস স্টেটমেন্ট। এই থিসিস স্টেটমেন্টটা কোথায় থাকে? ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে থাকে। থিসিস স্টেটমেন্টটা কোথায় থাকে? ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে। এবং আরেকটা জিনিস বলা হয়েছে, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে আমাদের প্রথম সেন্টেন্সটাকে বলা হয় লিড সেন্টেন্স। ইন্ট্রোডাক্টরি একটা এসের ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সকে বলা হয় কি? হ্যাঁ, লিড সেন্টেন্স। মনে করো এটা হলো ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, ঠিক আছে, এটা মনে করো একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ। তাহলে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের প্রথম যে সেন্টেন্সটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে লিড সেন্টেন্স। হ্যাঁ, বানানটা কেমন হবে? হ্যাঁ, লিড সেন্টেন্স। এটা হচ্ছে লিড সেন্টেন্স, ঠিক আছে। তো আর আরেকটা বলা হচ্ছে থিসিস স্টেটমেন্ট থাকে হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের লাস্ট সেন্টেন্স। থিসিস স্টেটমেন্ট কোথায় থাকে? ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের লাস্টে। হ্যাঁ, লাস্ট সেন্টেন্সটাই মেইনলি থিসিস স্টেটমেন্ট হয়, একদম লাস্টে থাকে, এটা বলা হচ্ছে, তাই তো। এবং এই থিসিস স্টেটমেন্টে মেইন আইডিয়া থাকে, আর লিড সেন্টেন্স এসেটাকে শুরু করে মাত্র। দেখো এই যে বলা হচ্ছে, দেখো বলা হচ্ছে দ্য বিগিনিং অফ অ্যান এসে ইজ কল্ড আ লিড। দেখো, বিগিনিং অফ অ্যান এসে অর্থাৎ আ লিড সেন্টেন্স ইজ দ্য ভেরি ফার্স্ট সেন্টেন্স অফ অ্যান এসে। ইট সেটস দ্য থিম অফ এসে অ্যান্ড গ্র্যাবস দ্য রিডার অ্যাটেনশন। এটা এমন একটা আকর্ষণীয় হতে হবে এই সেন্টেন্সটা, যাতে রিডারের অ্যাটেনশনটা সে গ্র্যাব করে বা ড্র করে। এখানে মেইন পয়েন্ট থাকে না, কিন্তু এমন এক আকর্ষণীয়ভাবে সেন্টেন্সটা লেখা হবে যাতে রিডারকে এই সেন্টেন্সটা কী করতে পারে? আকর্ষণ করতে পারে। কি কথা বোঝা গেল? এবার ওই যে আমরা কনটেক্সট মডুলেটর পেলাম, কনটেক্সট মডুলেটর প্যারাগ্রাফের ক্ষেত্রে কোথায় থাকে? প্রথম আইডিয়া শেষ করার পরে দ্বিতীয় আইডিয়া দেওয়ার সময়, নাকি? এক সেট আইডিয়া শেষ করেছি, এবার বিপরীতমুখী পরবর্তী আইডিয়া দেওয়ার জন্য আমি মাঝখানে যে সেন্টেন্সটা দিই সেটা হচ্ছে কনটেক্সট মডুলেটর বলে। এখন যখন এসেতে আমরা কনটেক্সট মডুলেটর দিই তখন মেনলি ফার্স্ট সেন্টেন্স বা টপিক সেন্টেন্সটাই আসলে প্যারাগ্রাফের কনটেক্সট মডুলেটর হয় এসেতে। কারণ আমি যখন প্রথমে একটা প্যারাগ্রাফ মনে করো শেষ করেছি, তাহলে একটা এসেতে 5টা প্যারাগ্রাফ থাকবে, তাই না? তাহলে 5টা প্যারাগ্রাফের মধ্যে কি কি থাকতে পারে? প্রথমে থাকবে কি? ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, তারপর হচ্ছে বডি 1 প্যারাগ্রাফ, বডি 2 প্যারাগ্রাফ, আমি ভুল টুল যা খুশি লিখতেছি যে তাড়াহুড়ো করতে হচ্ছে, 3 প্যারাগ্রাফ, এবং সাথে থাকে কি? কনক্লুডিং প্যারাগ্রাফ। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এই প্যারাগ্রাফের যে তথ্যটা শেষ করার পর আমি কি দ্বিতীয় প্যারাগ্রাফে আগের তথ্যটাই দিব? আগের বিষয় নিয়ে আলোচনা করবো না ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো? বলো। ভিন্ন বিষয়। হ্যাঁ, ভিন্ন বিষয়, কারণ একই প্যারাগ্রাফে, তাই তো, আমরা ভিন্ন ভিন্ন বিষয় আনতে পারবো না একটা এসেতে। অতএব মনে করো এটাতে যদি আমি কজ নিয়ে আলোচনা করি, তাহলে দ্বিতীয়টা নিয়ে আমি কি নিয়ে আলোচনা করবো? নিশ্চয়ই ইফেক্ট নিয়ে আলোচনা করবো, তাই না? তারপরে থার্ডে হয়তো আমি সলিউশন নিয়ে আলোচনা করবো। তাহলে এক একটা আইডিয়া কি ভিন্ন ভিন্ন না একই? ভিন্ন ভিন্ন। অতএব তাহলে এই যে বডি, মানে করো ফার্স্ট বডির আলোচনা শেষ,
এবার সেকেন্ড বডির যখন আলোচনা শুরু করব তখন প্রথম সেন্টেন্সই আমাকে বলে দিবে যে আমি এখন ইফেক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি, তার মানে সেটাই হচ্ছে টপিক সেন্টেন্স, প্যারাগ্রাফের সেটাই হচ্ছে টপিক সেন্টেন্স, সেটাই হচ্ছে কনটেক্সট মডুলেটর। কারণ কি, আমি প্রথমে এক সেট আইডিয়া শেষ করেছি, তারপর আর এক সেট আইডিয়া শুরু করতে যাচ্ছি, অতএব শুরু করতে গিয়ে আমাকে প্রথম যে সেন্টেন্সটা ইউজ করতে হচ্ছে সেটাই কনটেক্সট মডুলেটর, কারণ সেই সেন্টেন্সটা আমাকে বলে দিচ্ছে যে আমি এখন আগের মতো আইডিয়া না দিয়ে নতুন একটা আইডিয়া দেওয়া শুরু করছি। কি কথা বোঝা গেছে? যে এসের ক্ষেত্রে একটা বডি প্যারাগ্রাফের প্রথমেই তোমার কনটেক্সট মডুলেটর থাকে, আবার টপিক সেন্টেন্স থাকে, ঠিক তো? তারপর দেখো মডুলেটর ইজ ফাউন্ড অ্যাট দ্য বিগিনিং অফ আ প্যারাগ্রাফ ইন অ্যান এসে, এসের ক্ষেত্রে। এরপর ন্যারেটিভ এসে কে, ডিসক্রিপটিভ এসে কে, এগুলো তো আমরা মোটামুটি পড়েছি, এগুলো তোমরা এক্সপোজিটরি এসে কে, পারপাস অফ এক্সপোজিটরি, আর্গুমেন্টারি, মানে যত রকম এসে আমরা বা প্যারাগ্রাফ পড়লাম ওইগুলো একই কথা। হ্যাঁ, ডিফারেন্স কি? এই হচ্ছে মোটামুটি ধরো আমাদের এসে নিয়ে আলোচনা। এসের ভিতরে তেমন কিছু নাই ব্রিফ কোশ্চেনে, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো এখানে? এসের ভিতরে আমরা পাইলাম এসে কি, এসের পার্ট কয়টি, সাবজেক্টিভ এসে কি, অবজেক্টিভ এসে কি, সাথে রয়েছে বিভিন্ন ধরনের এসের নাম, আর দুটা সেন্টেন্স রয়েছে, একটা হচ্ছে লিড সেন্টেন্স, একটা হচ্ছে থিসিস স্টেটমেন্ট, এবং কে কোথায় থাকে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। বুঝেছো তো নাকি ম্যারাথন ক্লাস? আচ্ছা, যদি কারো কোনো কথা থাকে একটু হাত তুলতে পারো। হ্যাঁ, আশিকুর বলো। স্যার আপনি একটু কোহেশন আর কোহেরেন্স একটু বুঝিয়ে দিবেন স্যার, আমি ফার্স্ট ইয়ারে ছিলাম না তো, আর স্যার এটা ফার্স্ট ইয়ারে আমার প্রবলেম হচ্ছিল স্যার, এটা আমি ক্লিয়ার না স্যার, একটু যদি বলতেন স্যার খুব ভালো হতো। এটা নিয়ে তো আমরা গতদিন কথা বলিনি? স্যার আমি ছিলাম হয়তো স্যার, আমি বুঝতে পারি না হয়তো তখনও স্যার। না, এই যে এই সেন্টেন্স দিয়ে তো আমি বুঝাই ফেলছি, এখানে তো একটা সেন্টেন্স আমি ইউজ করেছিলাম, মনে করো এই সেন্টেন্সটা যে আমি ইউজ করলাম, এটা কি সেন্টেন্সটা ঠিক আছে? জি স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে, মানে হি ইজ ইল বাট স্যার স্টেজ অর্থ অ্যাট হোম, ঠিক আছে অর্থ ঠিক আছে? না স্যার একটু না স্যার, না স্যার ঠিক নাই স্যার, কোথায় সমস্যা? ঠিক নাই, বাকি সমস্যা আছে স্যার। জি স্যার, বাট আছে। তাহলে কি আমার আইডিয়া ঠিক আছে যে হি ইজ ইল বাট স্টেজ অ্যাট হোম, তাই না? সে অসুস্থ, বাড়িতেই ছিল, সেটা তো ঠিক আছে। আইডিয়ার মধ্যে কানেকশন আছে, কিন্তু কিসের কানেকশন নাই? আমার লিঙ্কার্সে কানেকশন নাই। এটা হচ্ছে কিসের সমস্যা? এটা হলো কোহেশনের সমস্যা, যেটা হচ্ছে স্ট্রাকচারের সমস্যা, তাই তো? যদি একটা সেন্টেন্সে বা একটা প্যারাগ্রাফে স্ট্রাকচারাল সমস্যা থাকে, গ্রামাটিক্যাল সমস্যা থাকে, তখন সেটাকে বলা হয় কি, কিসের সমস্যা? সেটা হচ্ছে কোহেশনের সমস্যা। কথা বুঝতে পেরেছো? কিন্তু যদি আইডিয়ার ভিতরে সমস্যা থাকে সেটাকে বলা হয় কোহেরেন্সের সমস্যা। কেমন? আমি আইডিয়ার ভিতরে সমস্যা যেমন বললাম যে হি ইজ ইল অ্যান্ড মনে করে বললাম ডান্সেস অল ডে লং, এটা কি ঠিক হলো? না স্যার। না স্যার। তাহলে অসুস্থ হলে মানুষ সারাদিন ধরে নাচ করে না? এখানে আবার বাদ দিলে হয়তো। হ্যাঁ, তাহলে এখানে আইডিয়াটা ভিন্ন, তাই তো? হি ইজ ইল অ্যান্ড ডান্সেস অল ডে লং, তাহলে এখানে আইডিয়ার ভিতরে আমার কানেকশন হয়নি, ইউনিটি হয়নি। আইডিয়ার ভিতরে ইউনিটিটা হয়নি কেন? কারণ আমার কোহেশন হয়নি, সরি আমার কোহেরেন্স হয়নি, কারণ কোহেশনে ভুল আছে। কোহেশনে ভুলটা কোথায়? এই বাটের জায়গায় ভুল আছে। এখন মিলছে কিনা? তাহলে কোহেশন এবং কোহেরেন্স কিন্তু সাথে সাথে যায়, এটা আমি আগেই বলেছি যে কোহেশন এবং কোহেরেন্স কিন্তু সাথে চলে, একসাথে চলে। আবার ধরো ওই যে বললাম যে তুমি মনে করো ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ তুমি প্যারাগ্রাফ লিখতেছো, কিন্তু তুমি সেখানে দিয়েছো হচ্ছে হাউ টু লার্ন ইংলিশ, তাহলে এটা কি আইডিয়ার ভিতরে কানেকশন হলো? আইডিয়া কি ঠিক হলো? না স্যার। তাহলে এখানেও তোমার কোহেরেন্সের সমস্যা। কোহেরেন্সের সমস্যা মানে কি? কোহেরেন্স মানে হচ্ছে ইউনিটি অফ আইডিয়া, মানে যেখানে আইডিয়ার মধ্যে ইউনিটি থাকবে সেটা হবে কোহেরেন্স, আর যেখানে গ্রামাটিক্যাল কানেকশন স্ট্রাকচারাল লিঙ্ক থাকবে, ইউনিটি থাকবে, সেটাকে বলা হবে কোহেশন। তাহলে তুমি মনে করো যে বলতেছো ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, মানে তোমার
প্যারাগ্রাফ, কিন্তু তুমি লিখেছো হচ্ছে হাউ টু লার্ন ইংলিশ। তাহলে এখানে কিসের সমস্যা? এখানে তোমার কোহেরেন্সের সমস্যা, এখানে তোমার আইডিয়ার সমস্যা, কারণ আইডিয়ার ভিতরে ইউনিটি নেই। ঠিক আছে তো? তাহলে ইউনিটি অফ আইডিয়া হচ্ছে কোহেরেন্স, আর স্ট্রাকচারাল ইউনিটি হচ্ছে কোহেশন। কি কথাটা বুঝতে পেরেছো? এই দুটাকে আলাদা করে হাতে ধরিয়ে দেখানো যাবে না, এটা হচ্ছে তোমাকে বোধগম্যতা নিয়ে বুঝতে হবে। ঠিক আছে? আর এটা বোঝা তখনই সম্ভব যখন তুমি পড়তে পড়তে এমন একটা পর্যায়ে চলে যাবে যে একটা পড়ার ভিতরে একটু খামতি থাকলে তুমি বুঝে ফেলবা যে এখানে কেমন যেন একটু লাগতেছে, কোথায় যেন একটা ঘাটতি আছে। এই ঘাটতি বুঝতে পারা মানেই বুঝতে হবে যে তুমি কোহেশন বা কোহেরেন্সের ব্যাপারটা ধরতে শিখে গেছো। ঠিক আছে? অনেক সময় শুধুমাত্র এই ওয়ার্ড দিয়ে বা স্ট্রাকচারাল ব্যাপার দিয়েও কিন্তু অনেক সময় সেন্স করা যায় না, যেগুলো খুবই সূক্ষ্ম। কোহেরেন্স এবং কোহেশনের ব্যাপারটা কিন্তু খুব সূক্ষ্ম, যেটা একমাত্র এক্সপার্টনেস ছাড়া তুমি একটা বিষয়কে অনেক সময় আস করতে পারবে না। কিন্তু একজন এক্সপার্ট মানুষ বুঝে ফেলছে না তোমার রাইটিংটার মধ্যে কোথাও যেন একটা ভুল আছে, অথচ তোমার কাছে রাইটিংটা ভালো লাগতেছে, অথচ টিচারের কাছে মনে হচ্ছে রাইটিংটা ভালো হয়নি। এখানেই সমস্যা, যে তুমি বলতেছো পরীক্ষার হলে খুব সুন্দর লিখে আসছো, কিন্তু স্যারের কাছে তুমি ভালো করতে পারোনি, মানে তুমি ভালো মার্ক পাওনি। এসে তো স্যারকে মোটামুটি ধুমসে গালাগালি করতেছো, যে স্যাররা মনে হয় চোখ বন্ধ করে খাতা দেখে। কিন্তু ওই যে তোমার ভিতরে ওইটা এখনো ডেভেলপড হয়নি, যে কোহেরেন্স এবং কোহেশন রিডিং করলে বোঝা যায় যে এটা ঠিক আছে কিনা নাকি নাই। হ্যাঁ, কি কথা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের এসে নিয়ে আলোচনা। তাহলে আমরা দুটো টপিক মোটামুটি একটু ম্যারাথনে শেষ করতে পারলাম। তাহলে দুটা শিটে আমি দিয়ে দিব, বা ফার্স্ট ইয়ারের রাইটিং স্কিলসের বইটা তোমাদের কাছে আছে, তোমাদের কাজ হবে এই সকল ব্রিফ কোশ্চেনগুলো পড়ে ফেলা, এবং ফার্স্ট ইয়ারের শিটটা আমি দিয়ে দিব। এবং আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমি যে শিটগুলো দিচ্ছি এই শিটগুলো হচ্ছে কার? ফার্স্ট ইয়ারের, তাই না? ফার্স্ট ইয়ারের। এই জন্য তোমাদের যে ওখানে যে বিভিন্ন সালের যে মানে বিভিন্ন যে সাল দেওয়া থাকবে, সালগুলো কিন্তু সেকেন্ড ইয়ার অনুসারে থাকবে না, ওগুলো তোমাদের ফার্স্ট ইয়ার অনুসারে থাকবে। তাই এই পড়ানোটা শেষ হয়ে গেলে আমি তোমাদের সেকেন্ড ইয়ারের জন্য যেটা, সেটা একবারে দিয়ে দিব। এখানে তো আমি আলাদা আলাদা করে দিচ্ছি, তখন একটা শিটেই আমি সব টপিকের ব্রিফ কোশ্চেনগুলো আলাদা করে দিয়ে দিব আনসার সহ, তখন সেটা তোমরা পড়বা। কিন্তু এখন তোমাদের এটা পুরোটা পড়ার জন্য আমি দিচ্ছি, রিভিশনের জন্য, মনে থাকবে। কারণ ফার্স্ট ইয়ারে যা পড়েছিল সেটাই কিন্তু তোমাদের আমি আবার দিয়ে দিচ্ছি, এবং মনে করি শিটগুলো ফার্স্ট ইয়ার তোমাদের কাছে আছে। হ্যাঁ, এখানে দিচ্ছি কারণে যারা নতুন আছে হয়তো বা তারা পায়নি, তাদের জন্য দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে রিপোর্ট। দেখি রিপোর্টটাকে আমরা একটু আলোচনা করতে পারি কিনা। আমি একটু 5 মিনিট আগের পরের ব্যাচটা একটু সময় নিয়ে নিই। হ্যাঁ, কারণ রিপোর্টটাও মোটামুটি ওপেন হয় না কেন? আচ্ছা, ওদের 8:35 বলে দিলাম। এখন তোমাদের একটু আলোচনা করে নিই রিপোর্টটা। আচ্ছা, তো আমরা রিপোর্ট ফার্স্ট ইয়ারে পড়েছিলাম। রিপোর্টটা আমরা শুধু কি নিউজ পেপার রিপোর্ট পাই, নাকি রিপোর্টের আরো অনেক ভাগ আছে? আরো অনেক ভাগ আছে, তাই না? কিন্তু ফার্স্ট ইয়ারে পর্যন্ত আমরা যতটুকু দেখেছিলাম যে রিপোর্টকে আমরা মানে নিউজ পেপার রিপোর্ট পর্যন্তই বুঝেছিলাম, নাকি? হ্যাঁ, নিউজ পেপার রিপোর্ট পর্যন্তই আমরা সীমাবদ্ধ ছিলাম, বা পরীক্ষাতে নিউজ পেপার রিপোর্টই আসার কথা ছিল। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা ঠিক ওইভাবে পড়বো, কিন্তু রিপোর্টের প্রকারভেদ আরও যেগুলো আছে, বিশেষ করে বিজনেস রিপোর্ট, এইটা পরীক্ষায় অনেক সময় আসে। হোয়াট ইজ বিজনেস রিপোর্ট, বা হোয়াট ইজ দ্য ফাংশন আর পারপাস অফ বিজনেস রিপোর্ট, এইগুলো অনেক সময় আসে। আরও দিকে হচ্ছে সার্ভে রিপোর্ট আছে। তো আমরা রিপোর্টটা একটু দেখে নিই। রিপোর্ট মানেই হচ্ছে, অনেক সময় বলে না তুই আমাকে একটু রিপোর্ট করিস। রিপোর্ট করা মানে কি? রিপোর্ট করা মানে হচ্ছে কাউকে কোনো কিছু জানানো, এই তো।
প্রদান করা। হ্যাঁ, রিপোর্ট করা মানেই কাউকে কোনো কিছু জানানো বা তথ্য প্রদান করা, এটাই। এখন রিপোর্ট কেমন হতে পারে? লিখিত হতে পারে, যেমন আমরা নিউজ পেপারে পাচ্ছি, আবার স্পোকেনও হতে পারে, যেমন আমরা বিভিন্ন মিডিয়াতে পাচ্ছি, তাই না? ইলেকট্রনিক মিডিয়া, হ্যাঁ, প্রিন্ট মিডিয়া, এরকমভাবে বিভিন্নভাবে আমরা পাই। তাহলে রিপোর্ট হচ্ছে তথ্য প্রদানের একটা মিনস বা ওয়ে। এখন রিপোর্ট তো বিভিন্ন ধরনের আছে, হ্যাঁ, শর্ট রিপোর্ট, লং রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট, বিজনেস রিপোর্ট, সার্ভে রিপোর্ট, ইঞ্জিনিয়ারিং রিপোর্ট, দেখো প্রোগ্রেস রিপোর্ট, পিরিয়ডিক রিপোর্ট, বিভিন্ন ধরনের রিপোর্ট আছে। অতএব এত আমাদের দরকার নেই, আমরা 3-4টা রিপোর্টের কথা মনে রাখবো। বিজনেস রিপোর্ট কি, নিউজ পেপার রিপোর্ট কি, তারপরে রিসার্চ রিপোর্ট কি, এই জাতীয় কয়েকটা সার্ভে রিপোর্ট কি, এগুলো খেয়াল রাখলে একটু চলবে। তাহলে রিপোর্টের কাজ হচ্ছে তথ্য প্রদান করা। এখন আমরা আসি, একটা নিউজ পেপার রিপোর্টের কয়টা পার্ট থাকে একটু খেয়াল করো তো, বলো তো, নিউজ পেপার রিপোর্টের কয়টা পার্ট থাকে? 6টা। হ্যাঁ, কি কি বলো তো? স্যার হেডলাইন, বাইলাইন, ডেডলাইন, লিড, বডি, কোটেশন, এই কয়টাই তো মনে আছে। হ্যাঁ, এইগুলোই এই যেখানে দেওয়া আছে নাকি? হ্যাঁ, বলছে নিউজ পেপার রিপোর্ট সেটাই যেটা নিউজ পেপারে প্রকাশ করা হয়। আর এর কাজ কি? রিডারদেরকে পৃথিবীর চারপাশে কী ঘটছে সেটা জানানো। আর নিউজ পেপারের পার্টগুলো হচ্ছে প্রথমত হেডলাইন থাকে। বাইলাইন কোনটা বলো তো? বাইলাইনে কি থাকে? স্যার ওই যে মানে কি বলে, ডেডলাইন থাকে স্যার? না না না, বাইলাইনে থাকে হচ্ছে যে রিপোর্টটা তৈরি করে বা যে রিপোর্ট লেখে সে থাকে, ঠিক আছে? বাইলাইনে থাকে হচ্ছে রিপোর্টার, যেমন স্টাফ রিপোর্টার, স্টাফ করেসপন্ডেন্স, অথবা যদি কারোর নাম থাকে সেই নাম থাকে। আর ডেডলাইন বা পেস লাইনে থাকে হচ্ছে জায়গার নাম এবং তারিখ, মানে ইয়ার নাম, তোমার তারিখ যেটা বললাম। তাহলে ডেডলাইনে থাকে হচ্ছে তারিখ এবং কি বলবো, এই যে তোমার হচ্ছে জায়গার নাম। লিডটা কোনটা বলো তো? একটা রিপোর্টের লিড কোনটা? স্যার ওই যে বিগিনিংটা। হ্যাঁ, এটা বলছে দিয়ে বিগিনিং প্যারাগ্রাফ। দেখো লিড শব্দটা কিন্তু আমরা দুই জায়গায় পেয়েছি, আমরা এসেতেও লিড পাচ্ছি, রিপোর্টেও লিড পাচ্ছি। এসের লিড হচ্ছে কি? ফার্স্ট সেন্টেন্সটা। এসের লিড হচ্ছে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে লিড সেন্টেন্স। কিন্তু এখানে আমরা লিড সেন্টেন্স বলছি না, বলছি শুধু লিড বা লিড প্যারাগ্রাফ বলতেছি। মানে একটা নিউজ পেপার রিপোর্ট যখন তুমি পড়বা, তখন তার প্রথম যে প্যারাগ্রাফটা, যেখানে মোটামুটি একটা রিপোর্টের সামারিটা দিয়ে দেওয়া হয়, তাই তো, ওইটুকু পড়লে আমি রিপোর্টের জিস্টটা বুঝতে পারবো, মূল কথাটা বুঝতে পারবো, সেটাকে বলা হচ্ছে লিড। বলছে দেখো, দ্য বিগিনিং অফ দ্য নিউজ স্টোরি ইজ কল্ড দ্য লিড অর দ্য ইন্ট্রোডাকশন। ইন আদার ওয়ার্ডস, দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অফ দ্য স্টোরি ইজ কল্ড দ্য লিড। ঠিক আছে? লিডে কি থাকে? দেখো লিডে থাকে কি, দ্য লিড ইনক্লুডস আ ব্রিফ সামারি অফ দ্য হোল নিউজ। ঠিক আছে? আর অবজেক্টিভ কি লিডের? লিডের অবজেক্টিভ হলো পুরো জিস্ট বা সামারিটা বলা, এবং সাথে সাথে রিডারকে একটু আকর্ষণ করা, ড্র দ্য রিডার্স ইনটু দ্য নিউজ অ্যান্ড টু কজ দ্য রিডার টু সি দ্য ইভেন্ট, এইটা, তাই না? আর বডিটা কি? মোটামুটি নিউজের এক্সপ্লেনেশনটাই হচ্ছে বডি, এই তো। আর কোটেশন কি বলো তো? কোটেশন কি? কোটেশন কি? মানে কি বলবো, বুঝাইতে পারতেছি না, আমি বুঝছি স্যার। হ্যাঁ, কোটেশন হচ্ছে যে যখন কোনো প্রত্যক্ষদর্শী বা যে ঘটনাটা দেখেছে সে যদি কোনো কিছু বলে, সেটা সরাসরি বলাটা হচ্ছে কোটেশন। ঠিক আছে? মনে করো যে কোনো একটা জায়গায় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, তো কোনো একজন ব্যক্তি অ্যাক্সিডেন্টটা দেখছে, তার নিউজ পেপারওয়ালা বা রিপোর্টওয়ালা যখন তাকে জিজ্ঞাসা করেছে আপনি কি দেখছেন, তখন ওই রিপোর্টার মানে ওই ব্যক্তি যে ঘটনাটা দেখছে সে যা বললো তার সরাসরি, সে যা বলেছে সেটাকেই সরাসরি লিখে দেওয়াটাকে বলা হচ্ছে কোটেশনস, মানে কোটেশন মার্ক থাকে সেখানে। ঠিক আছে? আমরা যদি একটু একটা নিউজ দেখি, কি আসলো, ভেরিফাই করে নিচ্ছে। এইটা হচ্ছে কবেকার
এটা কবেকার পুরনো নিউজ, 2023 সালের। হ্যাঁ, হাই হাই হাই। আচ্ছা, মনে করো ওই যে ডেঙ্গু সিচুয়েশন, হ্যাঁ, এটা নিয়ে আমরা মনে করে পড়বো এখন। ডেঙ্গু সিচুয়েশন, ডেঙ্গু সিচুয়েশন ওরসেন। এখানে বলো তো হেডলাইন কোনটা? এখানে হেডলাইন কোনটা? স্যার এটা হচ্ছে কি হেডলাইন, তাই তো? আবার নিচে যেটুকু আছে এটুকু আমরা বলবো কি সাব হেডলাইন। হ্যাঁ, এটুকু নিচে বলবো কি এটা হলো সাব হেডলাইন, ঠিক আছে? আর এই যে নামটা আমরা দেখছি, নামটা কি কি বলবো? এটা বাইলাইন। বাইলাইন। আর এই প্রথম যে প্যারাগ্রাফটুকু, এইটুকু ছোট্ট যেখানে মূল কথাটা বলা আছে, সেটাকে বলবো কি? লিড, তাই তো? এখানে অবশ্য ডেডলাইন বা পেস লাইন নাই, কারণ ডেডলাইন তো নিউজ পেপারের উপরেই থাকে, যে কবেকার পেপার, ওটার ভিতরে দেওয়া থাকে না অনেক সময়, ঠিক আছে? এখন দেখি কারো কোটেশন আছে কিনা এই জায়গায়। এই যে দেখো কোটেশন আছে, এই যে দেখো কোটেশন মার্ক আছে না এই জায়গায়, একটু দেখা যাচ্ছে? এই যে বলছে প্রফেসর ডক্টর আহমেদুল কবির, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ দ্য ডিজিএইচএস, টোল্ড দ্য ডেইলি স্টার। তিনি কোথা থেকে, এই যে এখান থেকে কোটেশন দিয়ে শুরু করছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে তার সরাসরি কথা, এইটুকু বলা হচ্ছে কোটেশন। হ্যাঁ, তারপরে দেখো আমরা একটু দিকে ডেট লাইন বা পেস লাইন পাই কিনা দেখি। পরবর্তী পেজে যদি আমরা যাই, সেখানে খুব একটা দেওয়া নেই। কারণ ডেট লাইন পেস লাইনটা উপরেই থাকে বলে একটা দেওয়ার প্রয়োজন মনে করে না। আচ্ছা, তো যাও, এখন দেখা যাচ্ছে না নেটের সমস্যা, না হয় নিউজ পেপারের ওয়েবসাইটের সমস্যা। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কোটেশন কি জিনিস, তাই না? স্যার আমাদের এখান থেকেই দেখা। কোথা থেকে? নিচে তো আর দেওয়া আছে, ব্রড কোশ্চেন তো দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না আমি একটু প্র্যাকটিক্যালি দেখাতে চাচ্ছিলাম, এজন্য তোমাদের সুবিধা হতো। একটু বেশি চলে গেছে। বাংলা নিউজ পেপারে মনে হয় স্যার ঠিকমতো দেওয়া থাকে ওই ডেডলাইনটা। হ্যাঁ, বাংলা নিউজ পেপারেও থাকে। এই যে দেখো এখানে, হ্যাঁ, এই যে এখানে আবার বাইলাইনটা দেওয়া নেই। হ্যাঁ, দেখো কান্ট্রি ডেস্ক, বাইলাইন আছে যে কান্ট্রি ডেস্ক, হ্যাঁ, এপ্রিল 26, এটা হচ্ছে তোমার হেডলাইন। তারপর ধরো এখানে দেওয়া আছে যে মুন্সিগঞ্জ করেসপন্ডেন্স bdnews24.com লাস্ট আপডেট। এটা আবার অনলাইন নিউজ তো এই জন্য এভাবে দিয়েছে, একদম পুরো লাস্ট আপডেট সহ দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে যেখানে দেখো এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন বৈশাখী ফেয়ার, লালমনিরহাট রিপোর্টার, বাইলাইন 5 এপ্রিল 2016। হ্যাঁ, এই এর ভিতরে লালমনিরহাট বাইলাইন ডেডলাইন সব একসাথে হয়ে আছে, এখানে দেওয়া আছে। তাহলে এইভাবে মোটামুটি, এই যে দেখো এখানে আবার কোটেশন আছে, তাই না? এই যে কোটেশন, হাবিবুল্লাহ পাটোয়ারি টোল্ড দ্য রিপোর্টার। তো এই হচ্ছে রিপোর্টের, নিউজ পেপার রিপোর্টের বিভিন্ন পার্ট, নিউজ পেপার রিপোর্টের পার্ট। হ্যাঁ, এখন একটা লং রিপোর্ট বা ফর্মাল রিপোর্ট, এটার আবার বিভিন্ন ধরনের পার্ট রয়েছে। হ্যাঁ, এইখানে যেমন এইখানে যদি আমরা একটু দেখি তাহলে আমরা এই জিনিসটা বুঝবো। এখানে সব কিছু দেখার দরকার নেই, শুধু আমরা অ্যাবস্ট্রাক্ট বা এক্সিকিউটিভ সামারিটা কি সেটা একটু দেখব। অ্যাবস্ট্রাক্ট বা এক্সিকিউটিভ সামারি, হ্যাঁ, সেটা কি বলো তো? বলা হচ্ছে পুরো একটা সার্ভে রিপোর্ট, বিশেষ করে সার্ভে রিপোর্ট বা রিসার্চ রিপোর্টের ক্ষেত্রে, পুরো একটা রিসার্চ রিপোর্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে 300-400 পেজের একটা রিপোর্ট। তখন কি করা হয়, অ্যাবস্ট্রাক্ট বা এক্সিকিউটিভ সামারি হিসাবে মূল রিপোর্টের একটা সংক্ষিপ্ত ভার্সন থাকে, যেখানে সামারাইজ করে দেওয়া হয় কন্টেন্টগুলোর মূল বিষয়টা, যাতে পুরোটা পড়ার আগেই এই সামারিটুকু পড়ে একজন রিডার বুঝতে পারে যে পুরো রিপোর্টে কী বিষয় বলা আছে। এখন তার যদি ইন্টারেস্ট হয় তারপর সে পুরো রিপোর্টটা পড়তে পারে, ঠিক আছে, তার যদি প্রয়োজন হয়। তো দেখো এক্সিকিউটিভ সামারি বা অ্যাবস্ট্রাক্ট হচ্ছে কি, ইট সামারাইজেস দ্য মেইন কন্টেন্টস অফ দ্য রিপোর্ট। তাহলে রিপোর্টের মেইন কন্টেন্টসটাকে সামারাইজ করে। ইট ইনক্লুডস দ্য এম অফ দ্য রিপোর্ট, হোয়াট ওয়াজ ফাউন্ড অ্যান্ড হোয়াট অ্যাকশন ইজ কল্ড। মানে মোটামুটি একটা রিপোর্টের মূল বিষয়গুলো এখানে থাকে। দেখো এই জায়গাতে বাংলাদেশ ইকোনমিক মানে রিপোর্ট, এই যে অর্থনৈতিক সমীক্ষা, আমি এটা করে রেখেছিলাম তোমাদের জন্য, এটা ইকোনমিক রিভিউ বলা হয়। এইখানে দেখো এক্সিকিউটিভ সামারি বলে একটা সামারি আছে। দেখো রিপোর্টটা কিন্তু অনেক বড়,
হ্যাঁ, আমি যদি এটা দেখি তাহলে কত পেজ হয় এটা, দেখো এটা কত নম্বর পেজ, দেখো 265 পেজ। ওরে বাবা, আমি যদি শেষ পর্যন্ত যাই তাহলে এটা হচ্ছে 367 পেজ, এখানে আছে 103 পেজ। এটা জাস্ট হচ্ছে তার যে ওই যে অ্যাপেন্ডিক্স, দেখো এই যে অ্যাপেন্ডিক্স, হ্যাঁ আমরা প্রথমে বলেছিলাম না যে এই জাতীয় চার্ট টেবিল এগুলো অ্যাপেন্ডিক্সে দেওয়া থাকে, মূল লেখার ভিতরে দেওয়া থাকে না, তাহলে এটা হচ্ছে পুরোটা অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্সই হচ্ছে প্রায় 103 পেজ। তাহলে রিপোর্টটা কত পেজ বুঝতে পারছো, টোটাল রিপোর্টটা? তাহলে টোটাল রিপোর্টটা যদি আমি অ্যাপেন্ডিক্স বাদ দিই, এই যে চ্যাপ্টার 15 পর্যন্ত যদি ধরি, তাহলে টোটাল রিপোর্টটা হচ্ছে আমাদের 264 পেজ পর্যন্ত। এর রয়েছে 15টা চ্যাপ্টার, তাহলে 15টা চ্যাপ্টার, দেখো 15 নম্বর চ্যাপ্টারই আছে প্রায় 15 পেজ। তাহলে এতগুলো জিনিস আমি পড়ে বোঝার আগেই আমি করতে পারি কি, এর একটা এক্সিকিউটিভ সামারি আছে, সেই সামারিটা আমি পড়ে নিতে পারি। দেখো এখানে লেখা আছে এক্সিকিউটিভ সামারি, এই যে 8 নম্বর, মানে মেইন আলোচনার আগেই এক্সিকিউটিভ সামারি। এই এক্সিকিউটিভ সামারিটা হচ্ছে 6 পেজ। এই 6 পেজে পুরো চ্যাপ্টারে, পুরো এক একটা চ্যাপ্টারে কী কী আলোচনা করা হয়েছে সেইগুলোকে এখানে দেখো সামারি আকারে সংক্ষেপে এই 6 পেজের ভিতর, মানে 264 পেজের রিপোর্টকে 6 পেজের ভিতরে দিয়ে দিয়েছে। তাহলে এটাকে বলা হয় কি, এক্সিকিউটিভ সামারি। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার, আমাদের ড্রামাগুলোতে যেমন সামারি থাকে, হ্যাঁ সামারি থাকে ওইগুলো। এছাড়াও তো অ্যাপেন্ডাইসেস কি, বিবলিওগ্রাফি কি, ইন্ডেক্স কি, সেগুলো তো আমরা পড়ে দিয়েছি। এই যে বলছে এক্সিকিউটিভ সামারি আসলে বড় বড় যে ঘটনাগুলি হয় সেগুলির তো রিপোর্ট চায় আদালত, যেমন পিলখানা হত্যাকাণ্ড এরকম। হ্যাঁ, ওগুলো রিপোর্ট, এরকম রিপোর্ট স্যার বলছে ওটাই আর কি, অনেক বড় বড় রিপোর্ট হয়, 1000 পৃষ্ঠা 1500 পৃষ্ঠা। হ্যাঁ অবশ্যই, ওই যে বললাম রিসার্চ রিপোর্ট, তাই না? ওগুলো তো ফর্মাল রিপোর্ট, রিসার্চ রিপোর্ট এক একটা। হ্যাঁ, ওইরকম অসংখ্য বড় বড় রিপোর্ট হতে পারে যে কী ঘটেছে না ঘটেছে সেগুলো। তারপরে দেখো অ্যান এক্সিকিউটিভ সামারি ইজ দ্য অ্যাব্রিজ ভার্সন, মানে সংক্ষিপ্ত ভার্সন অফ আ লং রিপোর্ট। ইট সামারাইজেস দ্য মেইন কন্টেন্টস অফ দ্য রিপোর্ট, ইট ইনক্লুডস দ্য এইম ইত্যাদি। তোমরা একটু পড়ে নিবা তাহলে হবে। তাহলে এই হচ্ছে রিপোর্টের ব্যাপার। এখন এর ভিতর থেকে আমরা একটু ওই সার্ভে রিপোর্ট কি, বিজনেস রিপোর্ট কি, সেই সম্পর্কে একটু ব্রিফ কোশ্চেন দেখব। তাছাড়া ফর্মাল রিপোর্ট কি, ইনফর্মাল রিপোর্ট কি, এগুলো তোমরা পড়েই বুঝতে পারবা। দেখো বিজনেস রিপোর্ট কি, বিজনেস পারপাসের যে রিপোর্ট ব্যবহার করা হয় সেটাই বিজনেস পারপাস, তাই না? সার্ভে রিপোর্ট কি, দেখো সার্ভে রিপোর্ট কি, দ্য সার্ভে ইজ আ মেথড ফর কালেক্টিং ইনফরমেশন অর ডেটা অ্যাজ রিপোর্টেড বাই ইন্ডিভিজুয়ালস, অর আ সার্ভে রিপোর্ট ইজ আ ফর্মাল পিস অফ রাইটিং বেসড অন রিসার্চ। যেমনটা অনেক সময় রিপোর্ট করতে আসে না, আদমশুমারিগুলোও কিন্তু এক ধরনের সার্ভে রিপোর্ট, বা হচ্ছে কৃষি শুমারি এক ধরনের সার্ভে রিপোর্ট, গবাদি পশু শুমারি এক ধরনের সার্ভে রিপোর্ট, তাই না? তারপর হচ্ছে তোমার মনে করো যক্ষা শুমারি, তোমার হচ্ছে যে যক্ষা রোগ আসলে মানুষের কেমন হচ্ছে, তা বিভিন্ন ধরনের শুমারির মতো করে মানুষের কাছে গিয়ে গিয়ে তথ্য নিয়ে রিপোর্ট করা হতে পারে, সার্ভে করা হতে পারে। তো এই সার্ভেটা করার পর যে রিপোর্টটা রেডি করা হয় সেটা হচ্ছে সার্ভে রিপোর্ট। হ্যাঁ, সার্ভে রিপোর্টের কী কী পার্থক্য, একই কথা, সবার একই কথা, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। পারপাস অফ আ বিজনেস রিপোর্ট, বিজনেস রিপোর্টের পারপাস কি, যে তুমি একটা বিজনেসের ক্ষেত্রে কী কী ডিসিশন নিবা, সেখানে তুমি একটা রিসার্চ করেছো বিজনেস পারপাসে, সেই বিজনেস পারপাসের রিপোর্টটা তোমাকে যা কিছু জানাবে সেটাই হচ্ছে বিজনেস রিপোর্ট। আর বিজনেস রিপোর্টের উদ্দেশ্য তোমাকে সাহায্য করবে যে তুমি আসলে এই বিজনেসটা এখানে চালু করতে পারবা কি পারবে না, এই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, তো দেখো এখানে তেমন কিছু নাই, মোটামুটি আমাদের যেহেতু ধারাবাহিকভাবে পড়লে পারে দেখবা যে কিছু কিছু জিনিস রিপিট চলে আসে, হ্যাঁ একই কথা চলে আসে। তাহলে রিপোর্টের লিড যদি বলা হয় হোয়াট ইজ আ লিড ইন আ রিপোর্ট আর হোয়াট ইজ আ লিড সেন্টেন্স ইন অ্যান এসে, দুটা কি একই উত্তর হবে না ভিন্ন হবে? ভিন্ন হবে। ভিন্ন হবে, তাই না? এই জায়গাগুলো একটু খেয়াল করবা। তো এই তো মোটামুটি আমাদের আলোচনার বিষয়, কারণ এখানে খুব বেশি পড়ার দরকার নেই, বা খুব বেশি শর্টকাট কোশ্চেন পড়ে খুব ডিপে যাওয়ার কোনো দরকার নেই, কারণ অত ডিপের কোশ্চেনও আসে না, জাস্ট সিম্পলি উপরেগুলো আসে, যেটা আমরা গতকাল দেখেছিলাম, তাই না? যদি আমরা আবার একটু খেয়াল করি, দেখো সেকেন্ড ইয়ারের গতবার কি কি কোশ্চেন এসেছিল, আমি একটু দ্রুত পড়িয়ে গেলাম, তোমরা দয়া করে একটু পড়ো কিন্তু, ঠিক আছে? তো কি বলছি আমি, পড়ো তো, এগুলো তোমরা রিভিশন দাও তো, না দাও না? হ্যাঁ রিভিশন দিবা, যাতে তোমার কোনো সমস্যা থাকলে সমাধানটা একবারে হয়ে যাবে, ওই পরীক্ষার আগের রাতে গিয়ে যেন মারামারি করবে না। এই যে দেখো হোয়াট ইজ আ থিসিস স্টেটমেন্ট, থিসিস স্টেটমেন্ট কি, ওই যে thesis statement is a sentence that contains the main idea of an essay, তাই না? এটা
টার্মিনেটর দেখো, প্যারাগ্রাফের টার্মিনেটর কি অলরেডি চলে এসেছে, টার্মিনেটর ইজ দ্য কনক্লুডিং সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ, তাই না? দেখো হোয়াট ইজ দ্য নিউজ রিপোর্ট, নিউজ রিপোর্টটাও চলে এসেছে। হোয়াট আর লিঙ্কার্স, এগুলো দেখো এই যে এইগুলো থেকেই এসে গেছে। তো এই 3-4টা ভিতর থেকেই আসবে। আমি রিপোর্ট এবং লেটার পর্যন্ত মোটামুটি তোমাদেরকে পড়িয়ে দিব, আর বাকিগুলো খুব একটা দরকার নেই, ওগুলো তোমরা একটু নিজেরাই বই থেকে পড়ে নিবা, ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে আমরা লেটার নিয়ে আলোচনা করব, মানে কালকের ক্লাসেই আমরা মোটামুটি লেটার আলোচনা করে তারপর যদি মেমো টেমো একটু লাগে একটু আলোচনা করে দেবো, কারণ মেমো দেখো, মেমো নোটস মিনিটস এগুলো কি বেশি কোশ্চেন আসে না অল্প অল্প? উনি কিন্তু কোশ্চেন অল্প অল্প আছে, 5টা 10টা এরকম আর কি। হ্যাঁ, ওটা আগামী ক্লাসে আমরা শেষ করতে, আগামীকাল তো ক্লাস আছে তোমাদের, তাই না? শনিবার। আগামী ক্লাসে আমরা এটা শেষ করে ফেলতে পারবো। এই আচ্ছা, তো ঠিক আছে, এই হলো আলোচনা। যদি কারো কোনো কথা থাকে একটু বলো, না হলে শেষ করছি। স্যার প্যারাগ্রাফের ওই ডেফিনেশন গুলো লিখে কি আপনার ইনবক্সে জমা দিব? হ্যাঁ, আমার গ্রুপে দিবা না তোমরা, আমার সাথে যেমন করে কথা বলো ওখানে দেবো একটু, মানে একবার জাস্ট লেখাটা হয়ে গেলে ডেফিনেশনগুলো থাকবে, কারণ এবার পরীক্ষাতে ডেফিনেশন আসেনি, ডেফিনেশন আসার কিন্তু থাকে প্রায়। হ্যাঁ, আর আরেকটা শিট আছে তোমাদেরকে, ওটা তো আমি শেয়ার করে দিবই, ওখানে আমার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেভাবে দিয়ে দিই ওইভাবে পড়ে শেষ করার পর আমি ইম্পর্টেন্টগুলো দিয়ে দিব, তোমরা আবার ওইগুলো পড়ে একদম কভার করে ফেলবা। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। সবাই তাহলে ভালো থাকো, আগামীকাল আবার কথা হবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এই সময় এসে নেটের সমস্যা করে? হ্যাঁ, তোমরা সবাই